রে আদু ভাই, সামান্য ভয় পেয়ে এভাবে অজ্ঞান হয়ে গেলি নাকি? ওঠ। কিন্তু আদনানের কোনো সাড়া নেই। নৌশি আবারও ডাকলো, ধাক্কা দিল, কিন্তু আদনান যেন পাথরের মতো নিথর। এবার নৌশির মনে এক অজানা ভয় চেপে বসলো। সে কাঁপতে কাঁপতে আদনানের নাকের কাছে হাত রাখলো। নিঃশ্বাস পড়ছে না। নৌশি আটকে উঠল। এই আদু, ওঠ না, কি হয়েছে তোর? এমন করছিস কেন? তার দু চোখ বেয়ে হু হু করে জল নামলো। সে কেঁদে উঠল। নৌশি পাগলের মতো কান্নাকাটি শুরু করলো। কাউকে ডাকার মতো শক্তিও সে পাচ্ছে না। সে চোখ বন্ধ করে আদনানের পুরো মুখ আঁকড়ে ধরে শব্দ করে কাঁদতে লাগলো। ঠিক তখনই এক গম্ভীর আর চেনা কণ্ঠস্বর ভেসে এলো। কি রে নাদানের বাচ্চা, কি হয়েছে শুনি? কণ্ঠস্বর শুনে নৌশি চটজলদি চোখ খুলল। দেখলো আদনান এক চোখ খুলে মুখে এক বিটকেল হাসি ঝুলিয়ে রেখেছে। অর্থাৎ এতক্ষণ যা হলো সবটাই ছিল আদনানের পাল্টা নাটক। নৌশির পুরো মুখ কান্নায় লাল হয়ে আছে। আদনানকে বেঁচে থাকতে দেখে সে আবারও ফোপাতে ফোপাতে কেঁদে উঠল। আদনান উঠে হাসতে হাসতে বলল, কিরে এভাবে কাঁদছিস কেন? তুই ভয় দেখাতে পারিস, আর আমি একটু মজা করলেই যত দোষ। নৌশি যেন এবারে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। সে হুট করে আদনানের বুকে ঝাঁপিয়ে পড়ল। আদনানের বুকে মাথা রেখে তার সে কি কান্না। নৌশিকে এভাবে ভেঙে পড়তে দেখে আদনান ভীষণ অবাক হলো। তার তামাশা করার মুডটা মুহূর্তেই ম্লান হয়ে গেল। সে মায়ায় পড়ে নৌশির মাথায় হাত বুলিয়ে শান্ত করতে করতে বলল, আচ্ছা বাবা, সরি, একদম সরি। আর কখনো এমন মজা করবো না, কেমন? থাম এবার। নৌশি কিছুক্ষণ এভাবে ফুপিয়ে কাঁদছিল। হঠাৎ যখন তার হুঁশ ফিরল যে সে কার বুকে মাথা রেখেছে, অমনি সে এক ঝটকে আদনানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। নিজের অন্যায় চোখ মুছতে মুছতে রাগে ফেটে পড়ল নৌশি। তুই আসলেই একটা পচা ছেলে। মৃত্যু নিয়ে কেউ এভাবে নাটক করে বল? আদনান কাচুমাচু মুখে বলল। বললাম তো সরি, কিন্তু তুই যেভাবে কাঁদছিলি। নৌশি চোখ বড় বড় করে তাকাতে আদনান আবার টিপ্পনি কেটে বলল, এমনভাবে কাঁদছিলি যেন এই মাত্র একদম বিধবা হয়ে গেলি। কথাটা শোনা মাত্র নৌশির আগে অগ্নিশর্মা হয়ে আদনানের বুকে আরও একটা জোরে ধাক্কা মারল। তারপর গটগট করে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। আদনান এক হাতে মাটিতে ভর দিয়ে আধাশো অবস্থায় নৌশি চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। আর তার মুখে লেগে রইল সেই মুচকি হাসি। রাহি বেগম দেখলেন নৌশি হন্তদন্ত হয়ে বাড়ির ভেতর ঢুকছে। তাকে দেখে তিনি প্রশ্ন করলেন। কোথায় গিয়েছিলি এতক্ষণ? নৌশি কিছুটা অপ্রস্তুত হয়ে উত্তর দিল। বাগানে গিয়েছিলাম। রাহি বেগম চিন্তিত মুখে বললেন, তোর ভাবি কোথায় রে? দুপুর থেকে তো মেয়েটাকে একবারও রুম থেকে বের হতে দেখলাম না। নৌশি পাল্টা প্রশ্ন করল। কোন ভাবি? মৃত ভাবি? রাহি বেগম কিছুটা বিরক্ত হয়েই বললেন, হ্যাঁ, তুই তো সব সময় ত্রিনাকে বৌমনি বলেই ডাকিস, তাই মিতুর কথা বলছি। কোথায় সে? নৌশি মাথা নেড়ে জানালো। আমি ঠিক জানি না, দুপুরের আগে একবার দেখেছিলাম, তারপর দেখিনি। রাহি বেগম নিচের ড্রয়িং রুমের দিকে তাকিয়ে দেখলেন রোহান সবার সাথে খুব স্বাভাবিকভাবে বসে গল্প করছে। নিজের ছেলের এই উদাসীনতা দেখে তিনি এক দীর্ঘশ্বাস ফেললেন। সেখানে আর এক মুহূর্তে দাঁড়িয়ে না থেকে তিনি দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলেন। মাঝপথে টিনার সাথে দেখা হলে তিনিও তাকে একই প্রশ্ন করলেন। মিতুকে দেখেছো কোথাও? টিনা অবাক হয়ে বলল, না তো বড় মা। রাহি বেগমের অস্থিরতা আরও বেড়ে গেল। তিনি দ্রুত মৃত্যুর রুমের দিকে পা বাড়ালেন। টিনা কৌতূহলী হয়ে রাহি বেগমের পেছন পেছন গেল। ঘরের ভিতর ঢুকে রাহি বেগম চারিদিকে চোখ বুলালেন। হঠাৎ ঘরের এক অন্ধকার কোণে নজর যেতে তিনি থমকে দাঁড়ালেন। দেখলেন মিতু দুই হাঁটু ভাঁজ করে সেখানে গুটিসুটি মেরে বসে আছে। মিতু এতটাই জড়সড় হয়ে বসে আছে যে তাকে দেখে মনে হচ্ছে কোনো এক ভয় পেয়ে আসা এক ছোট্ট শিশু। মিতুর এমন করুণ অবস্থা দেখে রাহি বেগম আটকে উঠলেন। তিনি কালক্ষেপণ না করে দ্রুত মিতুর সামনে মেঝেতে বসে পড়লেন এবং মিতুর কাঁধে হাত দিয়ে পরম মমতায় জিজ্ঞাসা করলেন, মিতু মা, কি হয়েছে তোমার? এমন করে বসে আছো কেন? মিতু রাহি বেগমের কণ্ঠস্বর পেয়ে ধীরে ধীরে চোখ খুলল। টিনা ততক্ষণে ঘরে ঢুকে রাহি বেগমের পেছনে এসে দাঁড়িয়েছে। মিতুর চোখ দুটো লাল হয়ে আছে, যা দেখে রাহি বেগম দ্বিতীয়বার আটকে উঠলেন। তিনি কিছু জিজ্ঞাসা করার আগে মিতু অবাধ শিশুর মতো রাহি বেগমকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। রাহি বেগম তাকে বুকে টেনে নিয়ে শান্ত করার চেষ্টা করছেন, কিন্তু মিতুর কান্না যেন থামার নয়। টিনা কিছুই বুঝতে পারছে না। তবে মিতুর এই বুক ফাটা আর্তনাদ দেখে তার নিজের চোখও বারবার ভিজে উঠছে। রাহি বেগম মিতুর মুখটা নিজের হাতের আজলায় তুলে পরম মমতায় জিজ্ঞাসা করলেন, কি হয়েছে মা, আমায় খুলে বলো। মিতু ভাঙা এবং রুদ্ধ কণ্ঠে বলে উঠল, মা, আমি খুনি। আমি আমার নিজের সন্তানের খুনি। রাহি বেগম মুহূর্তের মধ্যে মিতুর ঠোঁটে আঙ্গুল চাপা দিয়ে তাকে থামিয়ে দিলেন। ব্যাকুল হয়ে বললেন, ছি মা, এসব কি বলছো তুমি? আমরা সবাই জানি সেদিন কি হয়েছিল। তুমি নিজেকে কেন দোষারোপ করছো? মিতু এবার আরো হাহাকার করে উঠল। মা, আমি আমার সন্তানকে রক্ষা করতে পারিনি, সব দোষ আমার। আজ রোহান আমাকে বলল আমি নাকি তার রক্তকে ধ্বংস করেছি। ও মা,
আপনি বলুন না, আমি কি সত্যি আমার সন্তানকে মেরেছি? আমি কি সত্যিই খুনি? মিতুর কণ্ঠস্বর যন্ত্রণায় কাঁপছে। রাহি বেগম বারবার তাকে চুপ করতে বললেও মিতু শান্ত হলো না। হঠাৎ ত্রিনা লক্ষ্য করলো মিতু খুব জোরে জোরে এবং ঘন ঘন শ্বাস নিচ্ছে। ত্রিনা দ্রুত মিতুকে ধরতে গেল। ত্রিনার প্রশ্নবোধক দৃষ্টি দেখে রাহি বেগম বললেন। মৃত্যুর শ্বাসকষ্টের সমস্যা আছে। ত্রিনা চমকে উঠে বলল, বড় মা, দ্রুত মৃতভাবের নেবুলাইজারটা নিয়ে আসুন। রাহি বেগম হন্তদন্ত হয়ে চারিদিকে খুঁজলেন, কিন্তু হঠাৎ মনে পড়ল মিতু গতকালই বলেছিল ওষুধ শেষ হয়ে গেছে। তিনি বিফল হয়ে ফিরে আসতে ত্রিনা চিৎকার করে উঠল। প্লিজ সবাইকে ডাকুন, ভাবিকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে। ত্রিনা দেখল মিতুর পুরো শরীর কাঁপছে। প্রতিটা নিঃশ্বাস নিতে তাকে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। ত্রিনা মিতুকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। শান্ত হও ভাবি, কিচ্ছু হবে না তোমার। কিন্তু মিতু আচ্ছন্ন অবস্থায় বারবার শুধু একটা কথাই বলে যাচ্ছে। আমি খুনি না, আমি আমার সন্তানের খুনি না। রাহি বেগম উপর থেকে আর্তনাদ করে সবাইকে ডাকতে শুরু করলেন। সেই চিৎকার শুনে রোহান সবার আগে দৌড়ে ঘরে এলো। ঘরে ঢুকে মিতুর এই মুমূর্ষু অবস্থা দেখে সে থমকে গেল। এক মুহূর্তের জন্য রোহান অনুভব করলো তার বুকের ভেতরটা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। সেই সব রাগ অভিমান ভুলে দৌড়ে গিয়ে মিতুকে দুই হাতে আগলে ধরলো এবং আর্তকণ্ঠে ডাকলো। মিতু, কি হয়েছে তোমার? মিতু, তাকাও আমার দিকে। মিতুর ছটফটানি দেখে রোহানের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। মিতু অবশ্যই আসা হাতে রোহানের টি শার্টটা খামচে ধরে শেষবারের মতো বুক ভরে দম নেওয়ার চেষ্টা করছিল। সাধারণত পুরুষরা সবার সামনে কাঁদে না, কিন্তু আজ রোহানের চোখের বাঁধ ভেঙে গিয়েছে। তার সেই কান্না উপস্থিত কারো চোখ এড়ালো না। এক মুহূর্ত দেরি না করে রোহান মিতুকে পাজা কোলে তুলে নিয়ে হাসপাতালের দিকে ছুটল। মিতুর চোখের দৃষ্টি ক্রমশ ঝাপসা হয়ে আসছিল, আর রোহান বারবার ওর কানে কানে বলছিল, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? আর একটু ধৈর্য ধরো মিতু, আমরা পৌঁছে গেছি। অর্ধচেতন অবস্থায় মিতুর ঠোঁটজোড়া বারবার নড়ছিল। সে শুধু একটা কথাই বলতে চাইছিল, আমি খুনি না, আমি আমার সন্তানকে। কিন্তু বাক্যটা পূর্ণ করার আগে সে নিস্তেজ হয়ে পড়ল। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে বাড়ির সবাই হাজির হলো। আরিয়ানও খবর পেয়ে ছুটে এসেছে। মিতুকে তড়িঘড়ি করে এমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হলো। রোহান বাইরের দরজার কাচের ওপাশে চাতক পাখির মতো চেয়ে আছে। ভেতরে মিতুর মুখে অক্সিজেন মাস্ক পরানো হয়েছে। তার শরীরটা সাদা চাদরের উপর বড় অসহায় দেখাচ্ছে। রোহান ডুকরে কেঁদে উঠল। সে বারবার মহান আল্লাহর কাছে আর্জি জানাচ্ছিল, হে আল্লাহ, আমার মিতুকে তুমি কেড়ে নিও না। করিডোরের এক কোণে রাহি বেগম বসে ডুকরে কাঁদছিলেন। হঠাৎ তার মনে পড়ে গেল মিতুর সেই আর্তনাদ। মা, রোহান আমাকে খুনি বলেছে। মুহূর্তের মধ্যে রাহি বেগমের শোক রাগে পরিণত হলো। তিনি হিতাহিত জ্ঞানশূন্য হয়ে উঠে দাঁড়ালেন এবং হনহনিয়ে গিয়ে রোহানের সামনে দাঁড়ালেন। রোহান কিছু বুঝে ওঠার আগেই রাহি বেগম তার গালে সজোরে ঠাস ঠাস করে চড় বসিয়ে দিলেন। রোহান নড়ল না, প্রতিবাদও করল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রাহি বেগম চিৎকার করে উঠলেন, ছি রোহান, তোকে আমার সন্তান বলতে লজ্জা লাগছে। তুই কিভাবে পারলি একটা মেয়ের মাতৃত্বকে এভাবে অপমান করতে? যে মেয়েটা 4 বছর ধরে নিজের ভেতরে একটা শোকের পাহাড় বয়ে বেড়াচ্ছে, তাকে তুই খুনি বললি? বলেই তিনি আবারও রোহানের গালে চড় বসালেন। ত্রিনা আর আরিয়ান দৌড়ে এসে রাহি বেগমকে জাপটে ধরল। আরিয়ান গম্ভীর গলায় বলল, বড় মা, শান্ত হও, এটা হাসপাতাল। টিনা রাহি বেগমকে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে করতে মিতুর রুমের দিকে ঠিক তখনই একজন নার্স এমার্জেন্সি রুম থেকে বেরিয়ে এসে ভ্রুকুচকে বললেন, প্লিজ আপনারা শান্ত হন, এখানে এইভাবে চিৎকার চেঁচামেচি করবেন না। ভিতরে পেশেন্টের অবস্থা আশঙ্কাজনক, আপনাদের এই শব্দে তার সমস্যা হতে পারে। নার্সের কথায় পুরো করিডোরে এক পিনপতন নীরবতা নেমে এলো। রাহি বেগম কান্নায় ভেঙে পড়লেন, আর রোহান দেয়ালের সাথে হেলান দিয়ে ধপ করে মেঝেতে বসে পড়ল। আরিয়ান অত্যন্ত ধীর স্থিরভাবে রাহি বেগমকে সান্ত্বনা দিয়ে রোহানের পাশে গিয়ে বসল। রোহান তখন বিধ্বস্ত, তার দুই চোখ রক্তবর্ণ। আরিয়ানকে দেখা মাত্রই সে পাগলের মতো তার হাত চেপে ধরল। অবরুদ্ধ কণ্ঠে আর্জি জানালো, আরিয়ান, বললাম মিতুর কিছু হবে না, ও সুস্থ হয়ে ফিরে আসবে তো? আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে রোহানের কাঁধে হাত রাখলো। তাকে পাশের বেঞ্চে বসিয়ে শান্ত গলায় বলল, হ্যাঁ ভাইয়া, ও সুস্থ হয়ে যাবে। কিন্তু তুমি আজ যা করেছ তার ব্যাখ্যা কি? ত্রিনা আমাকে সব বলেছে। তুমি কেন ভাবিকে খুনি বললে সেটা আমার মাথায় আসছে না। তুমি কি আসলে জানো সেদিন কি হয়েছিল? রোহান প্রশ্নবোধক দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান বলতে শুরু করলো, তুমি ইংল্যান্ডে যাওয়ার ঠিক 1 মাস পরেই আমরা জানতে পারি মৃত ভাবি মা হতে চলেছে। তোমার সন্তান ভাবির গর্ভে। এই সংবাদে পুরো বাড়ি উৎসবে মেতেছিল। তুমিও জানতে। সবচেয়ে খুশি তো তুমি হয়েছিলে। ভাবি সারাদিন তোমার সাথে কথা বলতো আর অনাগত সন্তানের স্বপ্ন দেখত। কিন্তু ভাবির যখন 5 মাস, তখন হুট করে একদিন আজকের মতো তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে তাকে দ্রুত হাসপাতালে নিতে হয়েছিল। ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করেছিলেন, কিন্তু
মিতু ভাবিকে বাঁচাতে গিয়ে তোমার সন্তানকে বাঁচানো সম্ভব হয়নি। রোহানের চোখের পলক পড়ছে না, সে পাথরের মতো স্থির হয়ে শুনছে। আরিয়ান আবার বলল, বাড়ির সবাই তোমাকে তখনই জানাতে চেয়েছিল, কিন্তু মিতু ভাবি আমাদের হাত ধরে কসম দিয়েছিল, বলেছিল তুমি বিদেশে একা আছো, এই খবর শুনলে তুমি ভেঙে পড়বে, হয়তো নিজের কোনো ক্ষতি করে বসবে। কয়েকদিন পরেই তো তোমার বাড়ি ফেরার কথা ছিল। ভাবে চেয়েছিল তুমি আমাকে এলে নিজের বুকে মাথা রেখে সে শোক ভাগ করে নেবে। সে তোমাকে আগলে রাখতে চেয়েছিল ভাইয়া। রোহান যেন আকাশ থেকে পড়ল, সে হন্তদন্ত হয়ে দাঁড়িয়ে চিৎকার করে উঠল। এই কথাটা তোরা আগে কেন বলিসনি আমাকে? কেন আমাকে অন্ধকারে রাখলি? আরিয়ান শান্ত কিন্তু কঠিন স্বরে বলল, কিভাবে বলতাম ভাইয়া? ওই ঘটনার ঠিক 2 দিন পর থেকে তো তুমি ভুল পাল্টে ফেললে, কারোর সাথে কথা বলা বন্ধ করে দিলে, মিতু ভাবির ফোন ধরা বন্ধ করলে, এমনকি ভাবির নাম নিলে তুমি কল কেটে দিতে। দিনের পর দিন ভাবি ফোন করে কেঁদেছে, তুমি ধরনি। আজ তুমি ভাবিকে প্রশ্ন করছো? উল্টা আমাদের বলো ইংল্যান্ডে এমন কি হয়েছিল যে হুট করে তুমি পাল্টে গেলে? কেন তুমি ভাবিকে ঘৃণার চোখে দেখতে শুরু করলে? তার কানে তখন মৃত্যুর শেষ শেষ কথাগুলো বাজছে। আমি খুনি না, আমি আমার সন্তানের খুনি না। সে বুঝতে পারল দীর্ঘ 4 বছর সে এক মস্ত বড় ভুল আর মিথ্যা অপবাদের বোঝা বয়ে বেরিয়েছে, যা আজ তার মৃত্যুর দুয়ারে দাঁড় করিয়ে দিয়েছে। রোহান আর কোনো কথা বলতে পারল না, তার পা দুটো যেন মাটির সাথে মিশে যেতে চাইছে। সে টলমল পায়ে আবারও ইমার্জেন্সি রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ঠিক সেই মুহূর্তে ডাক্তার বেরিয়ে আসলেন। সবার উদ্বিগ্ন মুখের দিকে তাকিয়ে তিনি অভয় দিয়ে বললেন, ভয়ের কিছু নেই, পেশেন্ট এখন বিপদমুক্ত, তবে ওনাকে পূর্ণ বিশ্রামে রাখতে হবে। আগামীকালই আপনারা ওনাকে বাড়ি নিয়ে যেতে পারবেন। সবাই স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল। রোহান আর নিজেকে আটকে রাখতে পারল না, সে প্রায় ঝড়ের বেগে রুমের ভেতর ঢুকে পড়ল। একজন নার্স তাকে বাধা দিতে গেলে ডাক্তার ইশারায় থামিয়ে দিয়ে বললেন, যেতে দাও ওকে। রোহান অতি সাবধানে মৃত্যুর বিছানার পাশে রাখা টুলটায় বসলো। মৃত্যুর মুখে তখনও অক্সিজেনের মাস্ক লাগানো, মুখটা একদম রক্তহীন ফ্যাকাশে হয়ে আছে। মৃত্যুর এই বিধ্বস্ত রূপ দেখে রোহানের বুকের ভেতরটা আবার হাহাকার করে উঠল। সে অতি সন্তর্পণে মৃত্যুর একটা হাত নিজের 2 হাতের মুঠোয় পুরে নিল। নিজের উষ্ণ ঠোঁট মৃত্যুর হাতে ছুঁয়ে দিয়ে সে গুমড়ে কেঁদে উঠল। কাঁপা কাঁপা কণ্ঠে রোহান বিড়বিড় করে বলতে লাগলো, মিতু, ও মিতু, শুনতে পাচ্ছ? আমার নীলাঞ্জনা, তোমাকে তো আমি এই নামেই ডাকতাম, তাই না? আমার কি ক্ষমা করবে না? একবার চোখ খুলো প্লিজ। তোমার রোহান চিরকাল তোমারই ছিল মিতু। শুধু ভুল মানুষের বিষাক্ত কথায় আমার মনটা বিষিয়ে গিয়েছিল। আমি আজও তোমাকেই ভালোবাসি। আমায় ক্ষমা করো নীলাঞ্জনা। সে মৃত্যুর হাতে কপাল ঠেকে অঝরে কাঁদতে লাগলো। অতীতের সেই কালো দিনগুলো চলচ্চিত্রের মতো তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। ভার্সিটিতে থাকাকালীন মৃত্যুর সহপাঠী রিনা তাকে পাগলের মতো পছন্দ করত, কিন্তু রোহান তাকে কখনোই পাত্তা দেয়নি। তার মনে কেবল মৃত্যুরই বসবাস ছিল। বিয়ের পর স্কলারশিপ ইংল্যান্ডে যাওয়ার সময় রোহান মৃত্যুকে ছেড়ে যেতে চায়নি। মৃত্যুই জোর করে পাঠিয়েছিল তার স্বপ্নপুর। সেখানে যাওয়ার পর যখন মিতুর মা হওয়ার খবর পেল, রোহানের সে কি আনন্দ, কিন্তু সেই সুখ ছিল ক্ষণস্থায়ী। একদিন হঠাৎ এক অচেনা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে কল আসে। রিনা তাকে জানায় মিতু নাকি অন্য সম্পর্কে জড়িয়ে নিজের গর্ভে সন্তান নষ্ট করে দিয়েছে। রোহান প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু যখন বাড়িতে কল করে রিনার কথার সত্যতা পেল যে মিতুর বাচ্চা নষ্ট হয়ে গেছে, তখন তার পুরো পৃথিবী উল্টে পাল্টে গেল। যে মিতুকে জীবনের চেয়ে ভালোবাসত তাকে সে মনে মনে চরম ঘৃণা করতে শুরু করলো। মানুষের মন যখন একবার ভেঙে যায় তখন ধ্রুব সত্যকেও মরীচিকা মনে হয়। রোহান সেই বিষাক্ত মরীচিকার পেছনে 4টা বছর অন্ধ হয়ে ছুটেছিল, যার চরম মূল্য আজ মৃত্যু দিতে বসেছে। বড়রা সবাই মৃত্যুকে বিপদমুক্ত দেখে বাড়িতে ফিরে গেছেন, কিন্তু রোহান এখনো মৃত্যুর বিছানার পাশে পাথর হয়ে বসে আছে। আরিয়ানা ত্রিনা হাসপাতালের করিডোরের একটা বেঞ্চে বসে রইল। এই অবস্থায় রোহানকে একা ফেলে যাওয়ার সাহস তাদের কারোরই হলো না। রাত বাড়ছে, সেই সাথে বাড়ছে টিনার চোখের ঘুম। টিনা বারবার হাই তুলছে দেখে আরিয়ান নিচু স্বরে বলল, এত রাত জাগার অভ্যাস নেই আমার উরুতে মাথা রেখে কিছুক্ষণ ঘুমিয়ে থাকো। টিনা আরিয়ানের দিকে একবার আর চোখে তাকালো, তারপর মুখ ঘুরিয়ে বিড়বিড় করে বলল, পুরুষ মানুষ তো সবসময় শুধু ফায়দা লুটতে চায়। কথাটা টিনা খুব আস্তে বললেও আরিয়ানের কানে পৌঁছাতে একদম দেরি হলো না। আরিয়ান ভ্রু কুঁচকে খেপে গিয়ে বলল, কি বললে তুমি? আমি ফায়দা লুটতে চাচ্ছি? তোমাকে একটু আরাম দিতে চাওয়াটা কি ফায়দা লোটা হলো? টিনার সাথে সাথে জিভে কামড় দিয়ে তটস্থ হয়ে বলল, না ওভাবে বলিনি, সরি। এরপর বেশ কিছুক্ষণ দুজনেই চুপচাপ বসে রইল। এক সময় ক্লান্ত ত্রিনা চেয়ারের পিছনে মাথা ঠেকিয়ে গভীর ঘুমে তলিয়ে গেল। আরিয়ান খেয়াল করলো ঘুমের ঘোরে টিনার মাথাটা বারবার ঝুলে পড়ছে। সে খুব সাবধানে অতি মমতায় টিনার মাথাটা নিজের বুকের সাথে মিশিয়ে নিল, যাতে ঘুমে তার কোনো কষ্ট না হয়।
ত্রিনা যেন ঘুমের ঘোরে এক পরম নিরাপদ আশ্রয় খুঁজে পেল। সে অবচেতন মনে আরিয়ানের বুকে মুখ গুজে দিয়ে গুটিসুটি মেরে শুয়ে রইল। আরিয়ান নিজের ফোনটা পাশে রেখে এক দৃষ্টিতে ত্রিনার শান্ত মুখটার দিকে তাকিয়ে রইল। এই মুহূর্তে মেয়েটাকে একদম কোনো নিষ্পাপ শিশুর মতো লাগছে। কিছু এলোমেলো চুল ত্রিনার কপালে আর গালে এসে পড়েছে। আরিয়ান নিজের আঙ্গুল দিয়ে খুব আলতো করে চুলগুলো সরিয়ে দিল। এবার ত্রিনার মুখটা চাঁদের আলোর মতো স্পষ্ট দেখা যাচ্ছে। আরিয়ান অপলক তাকিয়ে থাকতে থাকতে হঠাৎই আবেগপ্রবণ হয়ে পড়ল। কোনো কিছু না ভেবে সে অত্যন্ত কোমলভাবে ত্রিনার কপালে নিজের উষ্ণ ওষ্ঠের স্পর্শ দিল। সেই স্পর্শে ত্রিনার ঘুমের ঘোরে একটু কেঁপে উঠল। সেই কাঁপন আরিয়ানের হৃদয়ে একটা জোরালো ঢেউ তুলল। আরিয়ান বিদ্যুৎ বেগে নিজেকে সরিয়ে নিয়ে চোখ বন্ধ করে ফেলল। নিজের মনকে নিজেই প্রশ্ন করলো, এ কি করলে আরিয়ান, কেন করলে? কিন্তু ভেতর থেকে কোনো পরিষ্কার উত্তর এলো না। শুধু এক অদ্ভুত ভালো লাগার অনুভূতি তার সারা শরীরে ছড়িয়ে পড়ল। আরিয়ান আবারও ত্রিনার ঘুমন্ত মুখের দিকে তাকালো এবং তার অজান্তেই ঠোঁটের কোণে এক চিলতে মিষ্টি হাসি ফুটে উঠল। পরদিন দুপুরের দিকে মিতুকে হাসপাতাল থেকে ডিসচার্জ করে দেওয়া হলো। মিতু এখন পুরোপুরি সুস্থ, তবে শরীরের উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের ধকলটা এখনও রয়ে গেছে। বড়দের পরামর্শে মিতু আর রোহানকে একটা আলাদা গাড়িতে পাঠানো হলো, যাতে তারা দুজন একান্তে কিছুটা সময় কাটাতে পারে এবং মনের পুঞ্জীভূত ভুল বোঝাবুঝিগুলো মিটিয়ে নিতে পারে। অন্যদিকে আরিয়ান আর ত্রিনা অন্য একটা গাড়িতে করে বাড়ির দিকে রওনা দিল। আরিয়ান খুব মনোযোগ দিয়ে গাড়ি চালাচ্ছে, কিন্তু ত্রিনা খেয়াল করলো মনোযোগ শুধু রাস্তার দিকেই নেই। আরিয়ান বারবার আর চোখে ত্রিনার দিকে তাকাচ্ছে। আরিয়ানের এই চোট চোট চাহনি দেখে ত্রিনা হঠাৎ গলা খাকারি দিয়ে উঠল। মুখে দুষ্টুমি হাসি নিয়ে বলল, কি ব্যাপার রাগী সাহেব, আজ আপনাকে ঠিক তেমন রাগী রাগী লাগছে না কেন? ত্রিনার কথা শুনে আরিয়ান বেশ হকচকিয়ে গেল। সে নিজেকে সামলে নিয়ে চট করে গম্ভীর হওয়ার ব্যর্থ চেষ্টা করলো। মুখে জোর করে কাঠিন্য আনার চেষ্টা করলেও আজ যেন কিছুতেই কাজ হচ্ছে না। রাগের বদলে এক ধরনের অপ্রস্তুত ভাব ফুটে উঠছে তার চোখে মুখে। আরিয়ানের এই দশা দেখে ত্রিনা খিলখিল করে হেসে উঠল। আরিয়ান ভ্রুকুচকে বিরক্তি প্রকাশের ভান করে বলল, হয়তো খেসো না তো, বিরক্ত লাগছে। ত্রিনা ছাড়ার পাত্রী নয়, সে হাসতে হাসতেই বলল, কই, আপনার মুখে তো বিরক্তির ছিটে ফোটাও দেখা যাচ্ছে না। আরিয়ান এবার চুপ করে গেল। তর্কের কোনো জুৎসই উত্তর খুঁজে না পেয়ে সে সামনের রাস্তার দিকে তাকিয়ে স্টিয়ারিং শক্ত করে ধরল। ঠিক তখনই ত্রিনা গলাটা একটুখানি নামিয়ে নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, রাগী সাহেব, গতকাল রাতে যখন করিডোরের ওই শক্ত চেয়ারটায় ঘুমালাম, তখন হঠাৎ বিশাল বড় একটা মশা আমার কপালে কামড় দিয়েছিল। উফ, কি যে এক জ্বালা দিচ্ছিল জায়গাটা। ত্রিনার এই অদ্ভুত মশার গল্প শুনে আরিয়ান হঠাৎ বিষম খাওয়ার মতো অবস্থা হলো। তার কান দুটো মুহূর্তেই লাল হয়ে উঠল। ত্রিনার কথা শুনে আরিয়ান যেন আকাশ থেকে পড়ল। সে গাড়ির স্টিয়ারিং প্রায় ছেড়েই দিচ্ছিল। আড়ষ্ট হয়ে ত্রিনার দিকে তাকিয়ে মনে মনে নিজেকে হাজারটা গালি দিল। হায় খোদা, তার মানে ত্রিনা কি সফটের পেয়েছে, ও কি জেগেছিল? এই চিন্তায় আরিয়ানের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। আরিয়ানকে ভাবে বোকার মতো তাকিয়ে থাকতে দেখে ত্রিনা হেসে ফেলে বলল, আরে সামনে তাকান রাগী সাহেব, ওইদিকে তাকিয়ে থাকলে তো অ্যাক্সিডেন্ট করে বসবেন। আরিয়ান দ্রুত রাস্তার দিকে চোখ ফেরালো, কিন্তু মনের ভিতরে ছটফটানি কমছে না। সে খুব নিচু আর জোরসোর গলায় জিজ্ঞাসা করলো, তুমি তুমি কি তখন জাগ্রত ছিলে? ত্রিনা খুব স্বাভাবিক ভঙ্গিতে নিজের কপালের এক পাশে আঙ্গুল দিয়ে দেখিয়ে বলল, হ্যাঁ, এই দেখুন না, দেখুন কত বড় একটা লাল দাগ হয়ে আছে। আরিয়ান কৌতূহলী হয়ে টিনার কপালের দিকে তাকাতেই দেখলো সত্যি সেখানে একটা মশার কামড়ে লালচে দাগ হয়ে আছে। আরিয়ান যেন ধরে প্রাণ পেল। সে লম্বা একটা শ্বাস ফেলে অবাক হয়ে বলল, তার মানে তুমি সত্যিই মশার কথা বলছিলে? টিনা ভ্রু নাচিয়ে বলল, হ্যাঁ, আমি তো মশার কথাই বলছি, আপনি আবার কি ভেবেছিলেন? আরিয়ান থতমত খেয়ে বলল, না মানে আমি তেমন কিছু ভাবিনি। টিনা এবার সন্দেহী দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকিয়ে বলল, ডাল মে কুছ কালা হ্যাঁ, কিছু একটা তো হয়েছেই। নাকি আপনি সুযোগ পেয়ে কোনো অসৎ কাজ করেছেন, কোনটা? আরিয়ান এবার আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে তোতলাতে শুরু করলো, ছি ছি, আমি এরকম ছেলেই না যে সুযোগ বুঝে কাউকে চুমু খাবো। কথাটা মুখ দিয়ে বেরোতে আরিয়ানের মনে হলো পৃথিবীর মাটি যদি এখন ফাঁক হতো আর সে ভেতরে ঢুকে যেত। টিনা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সে একগাল হাসি চেপে ধরে বলল, আমি কখন চুমুর কথা বললাম রাগী সাহেব? আরিয়ানের মুখটা তখন দেখার মতো হয়েছে। নিজের মুখ ফসকে আসল কথা বের করে দিয়ে সে যেন এখন লজ্জায় লাল হয়ে যাচ্ছে। পরিস্থিতি সামলাতে সে চটজলদি প্রসঙ্গ ঘুরিয়ে বলল, অনেক ভালো হয়েছে, চলো সামনে রেস্টুরেন্টটা থেকে কিছু খেয়ে আসি, ভীষণ খিদে পেয়েছে আমার। টিনা আর কথা বাড়ালো না। সে শুধু জানালার বাইরে তাকিয়ে মুচকি হাসলো। রোহানের নিজের ড্রাইভিং লাইসেন্স সাথে নেই, তাই ড্রাইভারই গাড়ি চালাচ্ছে। রোহান আর মিতু পেছনে সিটে বসেছে। তবে মিতু ইচ্ছে করে রোহানের থেকে অনেকটা দূরত্ব বজায় রেখে জানালার ধারে ঘেঁষে বসেছে। মাঝখানের ফাঁকা জায়গাটা যেন তাদের 4 বছরের দীর্ঘ বিচ্ছেদের এক নীরব সাক্ষী।
মিতু জানালার কাছ নামিয়ে গালে হাত দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে, তার চোখে মুখে এক অদ্ভুত শূন্যতা। হাসপাতালের সেই ধকল কাটিয়ে উঠলেও মনের ভেতর জমে থাকা অভিমানগুলো এখনো পাহাড়ের মতো অটল। মিতু একবারের জন্য রোহানের দিকে ফিরে তাকায়নি, একটা শব্দ উচ্চারণ করেনি। রোহান অপলক মিতুর দিকে তাকিয়ে আছে। মিতুর চুলগুলো একটা হেয়ার ক্লিপ দিয়ে খুব যত্ন করে আটকানো, অথচ রোহান খুব ভালো করে জানে মিতু আগে কখনো তার সামনে চুল বাঁধত না। সে জানতো রোহান তার খোলা চুল পছন্দ করে। রোহান নিজেকে আর সামলাতে পারল না। সে মিতুর একটু কাছে সরে গিয়ে আলতো করে ক্লিপটা খুলে দিল। সাথে সাথে রেশমি কালো চুলগুলো অবাধ্য হয়ে বাতাসে উঠতে শুরু করলো এবং রোহানের চোখে মুখে এসে আছড়ে পড়ল। মিতু চমকে নিজের ভাবনা জগৎ থেকে ফিরে তাকালো রোহানের দিকে। রোহানের চোখে তখন এক চিলতে অপরাধ বোধ মাখা হাসি। সে ভেবেছিল মিতু হয়তো আগের মতো দুষ্টুমি করে রেগে যাবে, কিন্তু মিতু দৃষ্টি আজ বরফের মতো শীতল। সে রোহানের দিকে এমনভাবে তাকালো যেন কোনো অচেনা মানুষের কর্মকাণ্ড দেখছে। মিতু কোনো প্রতিবাদ করলো না, কোনো প্রশ্নও করলো না, শুধু নিস্পৃহ ভঙ্গিতে আবারও বাইরের দিকে ফিরে বসলো। রোহানের ঠোঁটের কোণের হাসিটা নিমিষেই মিলিয়ে গেল, তবে সে হাল ছাড়ল না। একটু সাহস সঞ্চয় করে বলল, মিতু চলো না, একটু সামনেই তো তোমার প্রিয় সেই পার্কটা, চলো ওখানে থেকে একটু ঘুরে যাই। মিতু কিছুক্ষণ পাথর হয়ে বসে থেকে তাচ্ছিল্যের সুরে বলল, ভাববা আমার পছন্দ দেখি তোমার এখনো মনে আছে? রোহান কোনো উত্তর খুঁজে পেল না, চুপ করে রইল। কয়েক মুহূর্ত পর সে আবারও মিনতি ভরা গলায় বলল, চলো না মিতু, যাই প্লিজ। এবার মিতুর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে কিছুটা কঠোর গলায় বলল, বললাম তো যাব না, তবুও কেন বারবার আমাকে বিরক্ত করছো? রোহান অসহায় এক হাসল। সে মাথা নিচু করে নিজের হাতের আঙ্গুলগুলোর দিকে তাকিয়ে রইল, মনে মনে নিজেকেই বলল, এটাই তোর পাওনা রোহান, তুই ওর সাথে যা করেছিস তাতে এর চেয়ে বেশি ভালোবাসার কি আশা করবি? এর চেয়েও বড় শাস্তি পাওয়া উচিত তোর। নুসরাত মেহতা একটু অন্য ধাঁচের। হোস্টেলের বাকি 4টা মেয়ে যখন ফোনে তাদের বয়ফ্রেন্ডের সঙ্গে মিষ্টি আলাপে মশগুল কিংবা গাল গল্পে মগ্ন, নুসরাত তখন হেসেল সামলায় আর এক মনে বই পড়ে। পড়াশোনার প্রতি তার টানটা একটু বেশি। রান্না শেষ করে সে 1 কাপ ধোয়া উঠা গরম চা নিয়ে নিজের ডেরায় ফিরল। গতকালই মির্জাবাড়ি গিয়েছিল মিতু ভাবিকে দেখতে, আজ সন্ধ্যার আগেই হোস্টেলে ফিরেছে। চোখে চশমা, পরনে ভারী শীতের পোশাক আর হাতে গরম চায়ের কাপ। নুসরাত গিয়ে দাঁড়ালো ব্যালকনিতে। সোডিয়ামের হলদে আলো আর ঘন কুয়াশার মিতালি বাইরে এক অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি করেছে। হিমেল হাওয়া বইছে ঠিকই, কিন্তু গরম কাপড়ে নিজেকে মুড়িয়ে নেওয়া নুসরাতের খুব একটা শীত লাগছে না। চায়ের কাপে চুমুক দিয়ে সে আপন মনে বাইরের রাস্তার দিকে তাকিয়েছিল। হঠাৎ রাস্তার ওপাশে দেখে একটা অবয়ব দেখে নুসরাত থমকে গেল। ভালো করে নজর দিতেই তার চোখ বড় বড় হয়ে গেল, মুখ দিয়ে অস্ফুট স্বরে বেরিয়ে এলো, নির্জন, ও এখানে কি করে? নিচে ল্যাম্পপোস্টের নিচে পকেটে হাত ঢুকিয়ে হাড় কাঁপানো শীতে থরথর করে কাঁপছে নির্জন। নুসরাত ব্যালকনি থেকে হাত নেড়ে ইশারায় জিজ্ঞাসা করলো, এখানে কি করছেন? নির্জন উপরের দিকে তাকিয়ে হাসলো। তারপর ইশারায় নুসরাতকে নিচে আসতে বলল। নুসরাত মাথা নেড়ে সোজা না করে দিল। নিচে যাওয়ার কোনো প্রশ্নই আসে না, কিন্তু নির্জনও বড্ড একগুঁয়ে। সে পাশে থাকা ইটের তৈরি একটা বেঞ্চে বসতে গেল, কিন্তু কুয়াশায় ভিজে থাকা সেই বেঞ্চ বরফের মতো ঠান্ডা হয়ে আছে। ছ্যাদ করে উঠায় সে আবারও লাফিয়ে উঠে দাঁড়ালো। ওপর থেকে নির্জনের এই কাণ্ড দেখে নুসরাত হাসি চেপে রাখতে পারল না। নির্জন আবারও কাচুমাচু মুখে ইশারায় বোঝালো, প্লিজ একটু নিচে আসুন, খুব জরুরি দরকার। নুসরাত শেষমেশ নিজেকে আর আটকে রাখতে পারল না। এক অদৃশ্য মায়ার শিকল যেন তাকে ব্যালকনি থেকে নিচের গেটের দিকে টেনে নিয়ে গেল। ঘর থেকে বের হওয়ার আগে গায়ে বাড়তি একটা চাদর ভালো করে জড়িয়ে নিল সে। নুসরাত নিচে নামতে নির্জনের উজ্জ্বল মুখটা চোখে পড়ল। ছেলেটার হাসিটা বড্ড ছোঁয়াচে। নুসরাতকে দেখি সে এগিয়ে এলো এবং তার সেই চিরচেনা ঢঙে ডেকে উঠল, চশমাওয়ালি ম্যাডাম, কি অবস্থা আপনার? 2 দিন ধরে যে আপনার কোনো পাত্তা নেই। নুসরাত ভ্রুকুচকে শাসনে সুরে বলল, আমার কথা বাদ দিন, আগে বলুন এই হাড় কাঁপানো শীতের মধ্যে এখানে কি করছেন আপনি? নুসরাত লক্ষ্য করলো নির্জনের হাঁটু দুটো শীতে কাঁপছে, কিন্তু সে নুসরাতের সামনে নিজেকে খুব শক্ত দেখানোর আপ্রাণ চেষ্টা করছে। নির্জন একটু হেসে বলল, কি করব বলুন ম্যাডাম, মনটা বড্ড উতাল পাতাল করছিল আপনাকে দেখার জন্য। সন্ধ্যা থেকেই এখানে দাঁড়িয়ে আপনার অপেক্ষায় পথ চেয়ে আছি। নুসরাত কি বলবে ভেবে পেল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। নির্জন লক্ষ্য করলো কুয়াশায় নুসরাতের সাদা ফ্রেমের চশমাটা ঝাপসা হয়ে গেছে। সে হুট করে নুসরাতের চোখ থেকে চশমাটা ছিনিয়ে নিল। নুসরাত অবাক হয়ে বলল, আরে কি করছেন কি? নির্জন কোনো কথা না বলে নিজের শার্টে নিচের অংশ দিয়ে খুব যত্ন করে চশমার কাচ দুটো মুছে দিল। আনমনে বিড়বিড় করে বলল, ঠিক এভাবেই সারা জীবন আপনাকে আগলে আর যত্ন রাখতে চাই। চশমাওয়ালি ম্যাডাম, থাকবেন তো? নির্ঝরের এমন সহজ আর মিষ্টি কথায় নুসরাত আর গম্ভীর থাকতে পারল না, ফিক করে হেসে ফেলল। নির্জন তড়িঘড়ি করে বুকে হাত রেখে বলল, উফ, এভাবে হাসবেন না ম্যাডাম, সরাসরি বুকে গিয়ে লাগে। নুসরাত হাসি থামিয়ে বলল, অনেক নাটক হয়েছে,
এবার কি আমি যেতে পারি? নির্জন বাধ্য ছেলের মতো মাথা নেড়ে সায় জানালো। যান। নুসরাত পেছনে ফিরে কয়েক কদম যেতেই হঠাৎ কি ভেবে দাঁড়িয়ে পড়ল। পেছনে তাকিয়ে দেখলো নির্জন তখনও এক জায়গায় স্থির হয়ে ওর চলে যাওয়া দেখছে। নুসরাত আবার ওর কাছে এগিয়ে গেল। তারপর নিজের গা থেকে বাড়তি চাদরটা খুলে নির্জনের হাতে ধরিয়ে দিয়ে পড়ল। নিজের খেয়াল রাখুন বাদামওয়ালা। এভাবে দাঁড়িয়ে থাকলে শরীর খারাপ করবে তো। তখন আপনার বাদামের ব্যবসাটা চলবে কি করে শুনি? কথাটা শেষ করে নুসরাত আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে দৌড়ে হোস্টেলের গেট পেরিয়ে ভেতরে চলে গেল। এদিকে মাঝ রাস্তায় দাঁড়িয়ে নির্জন চাদরটা বুকে জড়িয়ে খুশিতে ছোট বাচ্চাদের মতো লাফাতে শুরু করলো। টিনা নিচে বিছানা করতে ব্যস্ত, কিন্তু আরিয়ান বিছানায় আধা শোয়া হয়ে সবটা দেখছিল। বাইরে কনকনে শীত আর ঘরের মাঝেও পাথরের মতো ঠান্ডা। আরিয়ান থাকতে না পেরে বলেই ফেলল, যেভাবে শীত পড়েছে নিচে চলে কিন্তু নির্ঘাত ঠান্ডা লাগিয়ে বসবে। টিনা নিজের কাজ থামালো না। বিছানার চাদর টান টান করতে করতে নির্লিপ্ত গলায় পড়ল, নিচে ছাড়া আর শোয়ার জায়গা কোথায় শুনি? আরিয়ান একটু ইতস্তত করে প্রস্তাব দিল, তোমার খুব বেশি আপত্তি না থাকলে বিছানায় শুতে পারো, সমস্যা নেই। মাঝখানে বর্ডার হিসেবে কোলবালিশ থাকবে। টিনা আরিয়ানের দিকে বাঁকা চোখে তাকালো। তার মুখে দুষ্টুমি ভরা হাসি। সে বিড়বিড় করে বলল, মশার কামড়ের কথা আমি এখনো ভুলিনি কিন্তু রাগী সাহেব। আরিয়ান এবার রীতিমতো বিষম খেলো। কেশে নিজেকে সামলে নিয়ে একটু তম্বি করার চেষ্টা করলো। সারাটা দিন কিসের মশা মশা করছো? ধর, তোমাকে ভালো কথা বললাম। এখন তুমি যদি না শোনো তবে সেটা তোমার ব্যাপার। আমি চললাম ঘুমাতে। আরিয়ান পাশ ফিরে শুয়ে পড়ল। টিনা গো ধরে নিচে শুয়ে রইল, কিন্তু মেঝেটা আজ যেন বরফের চাই। পাতলা বিছানা ভেদ করে হাড় কাঁপানো ঠান্ডা তার শরীরে বিচ্ছে। অনেকক্ষণ এপাশ ওপাশ করেও ঘুমের দেখা নেই। টিনার খুব ইচ্ছে করছে উঠে গিয়ে বিছানায় আরাম করে ঘুমাতে, কিন্তু লজ্জা দ্বিধা তাকে আটকে রেখেছে। মনে মনে ভাবলো সারা জীবনে কোনো পুরুষের সাথে বিছানায় শেয়ার করেনি, আর আজ কিনা তার সাথে এই সভ্য যাকে কদিন পর ডিভোর্স দিয়ে দেব। এসব সাত পাঁচ ভাবতে ভাবতে প্রায় আধা ঘন্টা কেটে গেল। উপর থেকে আরিয়ানের গভীর নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে। টিনা বুঝলো আরিয়ান এবার ঘুমের দেশে পাড়ি জমিয়েছেন। আর সহ্য করতে না পেরে টিনা গুটি গুটি পায়ে উঠে বিছানার এক কোণে গিয়ে সাবধানে শুয়ে পড়ল। নরম বিছানার ওম পেতেই শরীরটা যেন জুড়িয়ে গেল। কতদিন পর এমন আরামদায়ক বিছানায় পিঠ ঠেকানো। শান্তির আবেশে টিনার চোখের পাতাগুলো নিমিশে বুঝে এলো। শান্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। ঘুমের ঘরে আরিয়ান পাশ ফিরতে গিয়ে ধপাস করে তার একটা হাত টিনার পেটের উপর তুলে দিল। টিনার অবস্থা তখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। কয়েক সেকেন্ডের জন্য তার দম বন্ধ হয়ে এলো। সে কাঠ হয়ে সোজা হয়ে শুয়ে রইল। তারপর অতি সাবধানে আরিয়ানের হাতটা সরিয়ে দিতে দিতে মনে মনে গাল দিল, বাপরে, এগুলো মানুষের হাত নাকি হাতির পা? এক একটার ওজন তো নির্ঘাত 10 কেজি। হাত সরিয়ে দিয়ে টিনা একটু স্বস্তির নিঃশ্বাস ফেললো মাত্র। অমনি আরিয়ান এবার তার একটা পা তুলে দিল টিনার গায়ের উপর। এবার আর টিনা সহ্য করতে পারল না। সে চিৎকার করে উঠে বসলো। উফ, সমস্যা কি আপনার? মারতে চান নাকি আমায়? আরিয়ান ভরকে গিয়ে ধরফুরিয়ে উঠে বসলো। চোখ কসলাতে কসলাতে যখন দেখলো টিনা তার বিছানায়, সে আকাশ থেকে পড়ার ভান করে বলল, ছি ছি, তোমার একটু লজ্জা করো না? একটা পরপুরুষের সম্মান নষ্ট করার জন্য এভাবে বিছানা উঠে আসলে? টিনার চোখ তখন চরক গাছ। এই লোক বলে কি? সে তেরে উঠে বলল, একদম ফালতু কথা বলবেন না বলে দিচ্ছি। আমি শুধু একটু শান্তিতে ঘুমোতে এসেছিলাম। আর সম্মান তো আপনি নষ্ট করেছেন। বারবার আপনার ওই হাতির মতো হাত পা আমার উপর ছুঁড়ে মারছেন কেন? আরিয়ান কাচুমাচু মুখে পাল্টা যুক্তি দিল, জি না, আমি এসব অকাজ করি না। প্রথমে তো কত করে বললাম শোয়ার জন্য, তখন তো আসলে না। এখন চোরের মতো কেন আসলে? টিনা চরম বিরক্তি নিয়ে বিছানা থেকে নেমে যেতে নিলে আরিয়ান হঠাৎ নরম সুরে বলল, আচ্ছা, সরি সরি, চলো। মাঝখানে কোলবালিশ দিয়ে দিচ্ছে, এবারে সমস্যা হবে না। বলেই আরিয়ান তড়িঘড়ি করে মাঝখানে কোলবালিশ বসিয়ে দিল এবং নিজে অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। ঘরের বাতি নেমে গেছে, শুধু অন্ধকার আর হিমেল রাত। টিনা কোলবালিশের ওপাশে শুয়ে থাকা আরিয়ানের চওড়া পিঠের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে বিড়বিড় করে বলল, রাত তখন গভীর। চারিপাশে পিনপতন নীরবতায় ছেয়ে গেছে। সাধারণ একটা বেডরুম, কিন্তু সব বাতি নেভানো থাকায় চারিদিক ঘুটঘুটে অন্ধকার। জানালা দরজা সব ভেতর থেকে শক্ত করে বন্ধ করা। রুমের এক কোণে নিঃশব্দে বসে আছে এক যুবক। তার আঙ্গুলের ফাঁকে জ্বলন্ত সিগারেটের মৃদু আগুনের আভায় মাঝে মাঝে ছেলেটার মুখ স্পষ্ট হচ্ছে। সে তৌহিদ। ইদানিং তার বেশিরভাগ রাত এভাবেই কাটে। তৌহিদ ধীর পায়ে উঠে দাঁড়ালো। ড্রয়ার থেকে কয়েকটা মোমবাতি বের করে সেগুলোকে একে একে জ্বালালো। মোমবাতির মায়াবী আলোয় পুরো ঘর যখন আলোকিত হলো, তখন ঘরের দেয়ালের দিকে তাকালে যে কেউ আটকে উঠবে। পুরো দেয়াল জুড়ে কেবল টিনার ছবি। ছবিগুলো দূর থেকে চুরি করে তোলা, কখনো বা আড়াল থেকে। তৌহিদ অপলক দৃষ্টিতে ছবিগুলোর দিকে তাকিয়ে রইল। নিজের অজান্তে তার চোখ বেয়ে তপ্ত জল গড়িয়ে পড়ল। সে একা একা বিড়বিড় করে বলতে লাগলো, টিনা, তুমি তো ঠিকই নিজের সংসার নিয়ে ব্যস্ত হয়ে গেছো,
কিন্তু আমার কেন কোনো কিছুতেই মন বসে না। তোমাকে যদি পেয়ে যেতাম তবে জীবনের সবচেয়ে সুন্দর উপহারটা হয়তো আমারই হতো। কিন্তু দেখো আমার কপাল, তুমি আমার নসিবে নেই। এই মুহূর্তে হয়তো তুমি তোমার স্বামীর বুকে পরম শান্তিতে ঘুমিয়ে আছো। তৌহিদ কেবল হাহাকার ভরা দৃষ্টিতে দেয়ালের ছবিগুলোর দিকে তাকিয়ে রইল। স্থির ছবিগুলোই এখন তার বেঁচে থাকার একমাত্র সম্বল, তার একতরফা ভালোবাসার বন্দিশালা। ডাক্তারের কেবিনে বসে আছেন ওমর হাওলাদার, আর তার ঠিক সামনে গম্ভীর মুখে বসা নির্জন ইমতিয়াজ। ওমর হাওলাদার ঠোঁটের কোণে মিচকে হাসি ঝুলিয়ে বললেন, কি ব্যাপার নির্জন, কয়েকদিন ধরে যে তোমাকে হাসপাতালে ঠিকঠাক খুঁজে পাওয়া যাচ্ছে না? নির্জন একটু অপ্রস্তুত হয়ে উত্তর দিল, না স্যার, তেমন কোনো বিশেষ ব্যাপার না, একটু ব্যস্ত ছিলাম আর কি। ওমর হাওলাদার এবার বাঁকা চোখে তাকিয়ে বললেন, তা ব্যস্ততাটা কিসের শুনি? আমি তো শুনলাম তুমি নাকি ইদানিং বাদামের ব্যবসা শুরু করেছো। সাফল্যমণ্ডিত একজন প্রবীণ চিকিৎসকের মুখে এমন কথা শুনে নির্জন একেবারে থতমত খেয়ে গেল। সে কিছুতেই বুঝে উঠতে পারছে না এই খবর স্যারের কানে গেল কিভাবে। তাকে ওভাবে ভড়কে যেতে দেখে ওমর হাওলাদার হাসতে হাসতে বললেন, আরে এতে এত ভয় পাওয়ার কি আছে? নতুন নতুন প্রেমে পড়লে মানুষ কত কি তো করে। আমার কথাই ধরো না। কথাটা বলতে বলতে ওমর হাওলাদার হঠাৎ থামলেন। তার চোখে এক মুহূর্তের জন্য পুরনো কোনো স্মৃতি ঝিলিক দিয়ে উঠল। নির্জন কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, কেন স্যার, আপনি কি প্রেম করেছিলেন? ওমর হাওলাদার জানালা দিয়ে বাইরের আকাশের দিকে তাকিয়ে দেখল, আমাদের আমলের প্রেম তো তোমাদের মতো এমন ছিল না। আমরা ছিলাম 90 দশকের প্রেমী। মেহেরজানের এক পলক দেখার জন্য কত ক্লাস ফাঁকি দিয়েছি, কত প্রহর তাদের বাড়ির সামনে ঠায় দাঁড়িয়ে থেকেছি, তার কোনো হিসেবই নেই। নির্জন মুগ্ধ হয়ে প্রবীণ এই মানুষটার রোমাঞ্চকর প্রেমের গল্প শুনছিল, কিন্তু হঠাৎ খেয়াল করলো ওমর হাওলাদারের হাসি খুশি মুখে একটা গভীর বিষণ্ণতার ছায়া নেমে এলো। নির্জন খুব নিচু স্বরে বলল, ম্যাডামের কথা আপনার খুব মনে পড়ে, তাই না স্যার? ওমর হাওলাদার ম্লান হেসে উত্তর দিলেন, মনে পড়া তো স্বাভাবিক, নিজের প্রিয়তমাকে ছাড়া এতগুলো বছর একা বেঁচে আছি, এটাই তো অনেক বড় ব্যাপার। নির্জন আর কিছু বলতে পারল না। সে বুঝলো আধুনিক যুগের অস্থির ভালোবাসার চেয়ে 90 দশকের সেই ত্যাগের মহিমা ছিল অনেক বেশি শক্তিশালী। ওমর হাওলাদার কিছুক্ষণ নীরব থেকে আবারও নির্জনের দিকে তাকিয়ে বললেন, শোনো নির্জন, যাকে সত্যিই ভালোবাসো তাকে সোজা বিয়ে করে নাও। আজকের দিনে যতই গভীর প্রেম হোক না কেন, সামান্য তুচ্ছ কারণেই তা ভেঙে যায়। সময় থাকতে প্রিয় মানুষকে আগলে রাখো, বুঝলে? নির্জন এবার একটু লাজুক হেসে মজা করে বলল, কিন্তু স্যার, একজন সাধারণ বাদামওয়ালার কাছে কি কেউ নিজের মেয়ে বিয়ে দেবে? নির্জনের এই কথা শুনে ওমর হাওলাদার এবার হো হো শব্দ করে হেসে উঠলেন। আরিয়ান অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, অথচ ঠিক সেই মুহূর্তে তার ওয়ালেট খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনিতে অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে, তার উপরে ছোটোখাটো ঝামেলা আরিয়ানের মেজাজটারও বিগড়ে দিল। সে অধৈর্য হয়ে কড়া গলায় ট্রিনাকে ডাকলো। ট্রিনা কয়েক মিনিট পর ধীর লয়ে রুমে ঢুকে বলল, কি হয়েছে, এভাবে কেন ডাকছেন? আরিয়ান কপালে ভাঁজ ফেলে বলল, আমার ওয়ালেটটা কোথায় রেখেছো? খুঁজে পাচ্ছি না কেন? ট্রিনা আরিয়ানের মুখের দিকে তাকিয়ে একটু হেসেই বলল, এভাবে যে সারাক্ষণ ভ্রু কুচকে থাকেন, কপালে ব্যথা করেন আপনার? আরিয়ান এবার সত্যি বিরক্ত হলো। নিজের ভ্রু স্বাভাবিক করে বলল, ত্রিনা, একদম মজা করো না, আমার অফিস যাওয়ার সময় পার হয়ে যাচ্ছে। কি অদ্ভুত, আপনার ওয়ালেট কোথায় রেখেছেন তা আমি কি করে বলবো? নিজের জিনিস কি নিজে গুছিয়ে রাখতে পারেন না? ট্রিনার পাল্টা জবাবে আরিয়ান বেশ ক্ষিপ্ত হয়ে বলল, আমার জিনিস আগে যেখানে রাখতাম সেখানেই থাকতো, কিন্তু তুমি এই রুমে আস্তানা করার পর থেকে আমি আর আমার কোনো জিনিসের সময় মতো খুঁজে পাই না। টিনার কথা না বাড়িয়ে ওয়ালেট খুঁজতে শুরু করলো, আর আরিয়ান গজগজ করতে করতে ল্যাপটপ আর প্রয়োজনীয় ফাইল ব্যাগে ঢুকাতে লাগলো। টিনা রুমের প্রায় সব জায়গা দেখে ফেললো, কিন্তু কোথাও নেই। শেষমেশ ড্রয়ারটা খুলতে দেখলো ওয়ালেটটা এক কোণে পড়ে আছে। টিনা স্বস্তির নিঃশ্বাস ফেলে ওয়ালেটটা হাতে নিল, কিন্তু ড্রয়ারটা বন্ধ করতে যাবে ঠিক তখনই তার চোখে পড়লো একদম পেছনে রাখা একটা ছোট লাল বক্সের উপর। কৌতূহলবশত টিনা বক্সটা হাতে নিল, কিন্তু সেটা খোলার আগেই আরিয়ান ঝড়ের বেগে এসে ট্রিনার হাত থেকে বক্সটা একরকম ছিনিয়ে নিল। ট্রিনা হকচকিয়ে গেল। সে অবাক হয়ে দেখলো মুহূর্তের মধ্যে আরিয়ানের চোখ দুটো রাগে লাল হয়ে উঠেছে। ট্রিনা থতমত খেয়ে জিজ্ঞাসা করলো, কি আছে এটাতে? এভাবে হাত থেকে কেড়ে কেন নিলেন? আরিয়ান দাঁতে দাঁত চেপে গম্ভীর স্বরে বলল, তোমাকে দেখতে হবে কেন? খবরদার, আমার পার্সোনাল বিষয়ে একদম হাত দেবে না। আরিয়ানের এই রহস্যময় আচরণে ট্রিনার জেদ আরো বেড়ে গেল। সে শক্ত গলায় পাল্টা প্রশ্ন করলো, কি আছে এটাতে এমন যে আপনার চোখ দুটো রক্তের মতো লাল হয়ে যাচ্ছে? আরিয়ান এবার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে চিৎকার করে উঠল, তোমাকে আগেও বলেছি
তুমি নিজের সীমার মাঝেই থাকো। তবুও কেন তুমি বারবার আমার পার্সোনাল বিষয় নাক গলাও? কার অনুমতি নিয়েছো তুমি আমার জোয়ারে হাত দেওয়ার? আরিয়ানের এই প্রচণ্ড চিৎকারে ট্রিনা স্তব্ধ হয়ে গেল। পুরো রুমে এক থমথমে নীরবতা নেমে এলো। আরিয়ানের হঠাৎ করা এই উন্মত্ততায় ট্রিনা যেন পাথর হয়ে গেল। সামান্য একটা বক্স দেখতে চাওয়ায় মানুষটা এমন হিংস্র হয়ে উঠতে পারে সেটা তার ধারণার বাইরে ছিল। আরিয়ানের ধাক্কায় ট্রিনা সামলে নিলেও তার মনের ভেতরটা দুলিয়ে উঠল। সেই স্পষ্ট দেখতে পেল আরিয়ানের কপালে বিন্দু বিন্দু ঘাম জমছে আর তার চোখের মনি দুটো অস্থির হয়ে এদিক ওদিক ঘুরছে। আরিয়ান তার গায়ের কোটটার আগে বিছানায় ছুঁড়ে মারল। টিনা ভাবলো আরিয়ান হয়তো অসুস্থ বোধ করছে। সে একটু সাহস করে আরিয়ানের হাত ধরতে গেলে তাকে শান্ত করার জন্য, কিন্তু স্পর্শ করা মাত্রই আরিয়ান যেন ইলেকট্রিক শক খেলো। সে ঝাড়া দিয়ে টিনার হাত সরিয়ে দিয়ে জানোয়ারের মতো গর্জন করে উঠল। তোমাকে সাহস কে দিয়েছে আমার রুমে আসার? বের হও এখান থেকে, এখনই বের হও। টিনা তবু স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার এই স্থবিরতা আরিয়ানকে আরো খেপিয়ে দিল। আরিয়ানের এখনের আচরণ দেখে মনে হচ্ছে সে টিনাকে চিনেই না। সে একরকম হিড়হিড় করে টেনে টিনাকে রুমের বাইরে বের করে দিয়ে সজোরে দরজাটা বন্ধ করে দিল। টিনা করিডোরে একা দাঁড়িয়ে রইল। আশ্চর্যের বিষয় হলো অন্য সময় হলে সে হয়তো অপমানে কেঁদে ফেলতো বা আরিয়ানের উপর ভীষণ রেগে যেত, কিন্তু আজ তার কিছুই হলো না, বরং তার মনে কোণে এক অদ্ভুত সহানুভূতি জেগে উঠল। আরিয়ানের চোখে সে আজ রাগ দেখেনি, দেখেছিল এক গভীর যন্ত্রণার হাহাকার। ছেলেটা ভেতরে ভেতরে কোনো এক অদৃশ্য দহনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। টিনা বিড়বিড় করে নিজেকে প্রশ্ন করলো, কি এমন অতীত লুকিয়ে আছে ওই লাল বক্সটাতে? আরিয়ান কি মানসিকভাবে বিধ্বস্ত, নাকি অন্য কোনো রহস্য ওকে কুরে কুরে খাচ্ছে? টিনার মনে পড়ল সেই রাতের কথা, যখন মিতুভাবি বলেছিল সময় হলে সব খুলে বলবে। কিন্তু এই মুহূর্তে মিতুভাবি নিজেই অসুস্থ এবং নিজে সংসার সামলাতে হিমশিম খাচ্ছে। তাকে কি এই অপ্রিয় প্রশ্নগুলো করা ঠিক হবে? টিনা দরজার ফাঁক দিয়ে একটু উকি দিল। দেখলো আরিয়ান ব্যালকনি রেলিং ধরে শূন্য দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছে। মানুষটাকে বড্ড নিঃসঙ্গ দেখাচ্ছে। টিনা আর ভেতরে ঢোকার সাহস পেল না। সে চুপচাপ নিচে নেমে গেল। তবে তার মনের ভেতর আরিয়ানকে নিয়ে এক রহস্যের জাল বুনতে শুরু করলো। তাকে জানতেই হবে আরিয়ানের এই রুক্ষ স্বভাবের পেছনের আসল সত্যিটা। মিতু এইমাত্র শাওয়ার নিয়ে বের হলো। হাসপাতালে সেই যন্ত্রণাদায়ক দিনগুলোর রেশ এখনো শরীরে রয়ে গেছে। হাতে ক্যানুলার ইঞ্জেকশনের নীলচে দাগগুলো এখনো টনটন করছে। মিতু সবসময় শাড়ি পরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, আজকেও তার ব্যতিক্রম হয়নি। ভেজা চুলে হালকা নীল রঙের শাড়িতে তাকে কোনো এক মায়াবী জলপরীর মতো লাগছে। রোহান বিছানায় আধা শোয়া হয়ে বসেছিল। মিতুকে বের হতে দেখে তার চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল। মিতুর ফর্সা মুখে আর গলায় জমে থাকা পানির বিন্দুগুলো মুক্তার মতো জলজল করছে। রোহান নিজের অজান্তেই মুচকি হাসলো, কিন্তু মিতু আর চোখে একবার দেখেও এমন ভাব করলো যেন রোহান সেখানে নেই। রোহানের প্রচণ্ড ইচ্ছে করছিল মিতুকে জড়িয়ে ধরে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে, কিন্তু সে জানে মিতুর অভিমানের পাহাড় এখনো গলেনি। মিতু ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ভেজা চুলগুলো মোছার চেষ্টা করছিল, কিন্তু হাতে ব্যথা থাকায় তোয়ালেটা ঠিকমতো ঘোরাতে পারছে না। হঠাৎ সে অনুভব করলো অন্য কারো হাত তার হাতের উপর। বিস্ময়ে তাকাতেই দেখলো রোহান দাঁড়িয়ে আছে। মিতু সরে যেতে চাইলে রোহান আলতো করে ওর কাঁধে হাত রেখে থামিয়ে দিল। কোনো কথা না বলে পরম মমতায় মিতুর হাত থেকে তোয়ালেটা নিয়ে এসে ভেজা চুলগুলো মুছে দিতে শুরু করলো। মিতু আর বাধা দিল না। আয়নায় প্রতিফলিত হওয়া তার সেই চিরচেনা মানুষটার দিকে তাকিয়ে রইল। সেই পুরুষ যাকে সে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। রোহান খুব যত্ন করে চুলগুলো মুছে একপাশে সরিয়ে নিল। হঠাৎ সে মিতুর কাঁধে নিজের মাথাটা রেখে পরম আবেশে চোখ বন্ধ করলো। রোহানের তপ্ত নিঃশ্বাস মিতুর কাঁধের খোলা অংশে পড়তে মিতু সারাশরী শিউরে উঠল। কত বছর পর, দীর্ঘ 4 বছর পর সে আবার এই পরিচিত স্পর্শ অনুভব করছে। মিতুর মনে হলো সময়টা যেন থমকে গেছে। রোহান এবার মিতুর বাহু ধরে তাকে নিজের দিকে ফেরালো। মিতুর চোখের দিকে তাকাতেই দেখলো সেখানে নোনা জল টলমল করছে। মিতুর ঠোঁট দুটো যন্ত্রণে আর অভিমানে কাঁপছে। রোহান আর নিজেকে সামলাতে পারল না। সে পরম ভালোবাসায় মিতুর কপালে নিজের ওষ্ঠজোড়া ছুঁয়ে দিল। তারপর বুকের গভীরে মায়ের সাথে মিশিয়ে মিতুকে জাপটে ধরল। রোহানের উষ্ণতা পেতে মিতু দীর্ঘদিনের জমানো বাঁধ ভেঙে গেল। সে ডুকরে কেঁদে উঠল। তার চোখের জলে রোহানের টি শার্ট ভিজে একাকার হয়ে যাচ্ছে, তবুও রোহান ছাড়ল না। সে মিতুর চুলে মুখ গুজে ফিসফিসিয়ে বলল, আই এম সরি নীলাঞ্জনা, আমি খুব বেশি অপরাধী তোমার কাছে, আমাকে মাফ করে দাও। হঠাৎ মিতুর মনে হলো এক নিমিষে সব ভুলে যাওয়া এত সহজ নয়। সে সর্বশক্তি দিয়ে রোহানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। মিতুর এই প্রত্যাখ্যানে রোহান দমে গেল না, বরং আজ সে নিজে সব অহংকার বিসর্জন দিয়ে সরাসরি মিতুর সামনে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। রোহান মিতুর কাঁপা কাঁপা হাত দুটো নিজের শক্ত মুঠোর ভেতর পুড়ে নিল। হাহাকার ভরা কণ্ঠে বলল, ক্ষমা করবে না মিতু, বিশ্বাস করো, অপরাধ বোধে আমার বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। তুমি কি জানো এই 4টা বছর আমি কিভাবে কাটিয়েছি? একটা রাতও আমি শান্তিতে ঘুমাতে পারিনি। মিথ্যে অভিমান আর ভুল ধারণা আমাকে অন্ধ করে দিয়েছিল ঠিকই, কিন্তু তোমার জন্য আমার ভালোবাসা এক বিন্দুও কমেনি। আমি আজও সেই আগের মতো তোমার প্রেমিক পুরুষ হয়ে থাকতে চাই। প্লিজ মিতু,
আমাকে এভাবে ফিরিয়ে দিও না। মিতু পাথরের মতো দাঁড়িয়ে রইল, তারপর খুব ধীরে কিন্তু স্থিরভাবে রোহানের মুঠি থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। জানালার বাইরের দিকে তাকিয়ে তপ্ত স্বরে বলল, তুমি কষ্ট পেয়েছো নিজের ভুলের কারণেই রোহান। তুমি আমাকে বিশ্বাস করনি, আমাদের ভালোবাসার উপর ভরসা রাখতে পারোনি। এই 4 বছরের যন্ত্রণার কারিগর তুমি নিজেই। রোহান মাথা নিচু করে ধরা গলায় বলল, আমি মানছি মিতু, আমি সব অপরাধ মাথা পেতে নিচ্ছি। তবুও বলছি, আমার এই অনুশোচনা আর ভালোবাসার দিকে তাকিয়ে কি একটা সুযোগ দেওয়া যায় না? আমি যে তোমাকে ছাড়া আর কিছুই বুঝি না। মিতু এবার ফিরে তাকালো রোহানের দিকে। মেঝেতে হাঁটু গেড়ে বসে থাকা এই মানুষটা চোখে মুখে এখন আর কোনো দাপট নেই, আছে শুধু তীব্র অনুশোচনার ক্ষমা ভিক্ষার আকুতি। মিতু দেখলো তার সে উদ্ধত প্রেমিক আজ তার কাছে বড্ড অসহায়। গোধূলির আকাশ তখন রক্তিম আভায় সেজেছে। দিগন্তের সেই লাল আভা বাগানের প্রতিটা পাতায় এক মায়াবী পরশ বুলিয়ে দিচ্ছে। মৃদু দক্ষিণা বাতাসে বাগানের হাসনাহেনা আর কামিনীর ঘ্রাণ ভেসে বেড়াচ্ছে। মিতু, চীনা আর নৌশি বাগানের সবুজ ঘাসের গালিচায় গোল হয়ে বসে আছে। চারিদিকে স্নিগ্ধতা থাকলেও টিনার মনের ভেতর এক অস্থির ঝড় বইছে। অনেকক্ষণ টুকটাক গল্পের পর টিনা কিছুটা ইতস্তত করে মিতুর দিকে তাকালো। গলার স্বর নিচু করে জিজ্ঞাসা করলো, ভাবি একটা কথা জিজ্ঞেস করব? মিতু ঘাসের উপর হাত রেখে আরাম করে বসেছিল। সে হাসি মুখে বলল, করো, কি বলতে চাও? টিনা একটু আমতা আমতা করে বলল, ওই দিন রাতে তুমি বলেছিলে আরিয়ানের জীবনে কোনো একটা বড় ঘটনা ঘটেছিল, যার কারণে ও মাঝে মাঝে এমন অস্বাভাবিক আচরণ করে। আজকে সেটা বলা যাবে? মিতুর চোখের চনমনে ভাবটা নিমিষেই মিলিয়ে গেল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে দূরের আকাশের দিকে তাকালো, যেন স্মৃতির পাতা উল্টে কয়েক বছর পেছনে চলে গেল সে। মিতু বলতে শুরু করলো, হ্যাঁ ট্রিনা, তোমাকে তো বলেছিলাম বলবো, কিন্তু গত কয়েকদিনের ঝামেলার মাঝে আর সুযোগ হয়নি। আরিয়ানাকে এমন ছিল না। ঘটনাটা ঘটেছিল কয়েক বছর আগে, যখন ও বন্ধুদের সাথে একটা ট্যুরে গিয়েছিল। সেখানেও হুট করে একটা মেয়েকে দেখেছিল। মেয়েটাকে ওর এতটাই ভালো লেগে যায় যে ওর জীবনের প্রথম কারোর প্রেমে পড়ে। কিন্তু মেয়েটা ছিল ক্ষণিকের দেখা এক মায়া। টিনা অবাক হয়ে বলল, হ্যাঁ, ভালোবাসতেই পারে, তাই বলে এমন পাগলামো করার কি আছে ভাবি? মিতু ম্লান হেসে বলল, পাগলামি করার কারণটা ভালোবাসায় নয় ত্রিনা, কারণটা ছিল এক ভয়াবহ দুর্ঘটনায়। আরিয়ান যখন মেয়েটাকে ফলো করে রাস্তার ওপাশে যেতে চাইল, ঠিক তখন পাহাড়ের বাঁক নিয়ে প্রচণ্ড গতিতে একটা প্রাইভেট কার আসছিল। আরিয়ানকে বাঁচাতে গিয়ে কারের ড্রাইভার খুব জোরে ব্রেক কষেন, কিন্তু গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে সোজা পাহাড়ের খাদে পড়ে যায়। মুহূর্তের মধ্যে এক বিকট শব্দে গাড়িটা ব্লাস্ট হয়। মিতু থামল। টিনা আর নৌশি দুজনে স্তব্ধ হয়ে শুনছে। মিতু আবারও বলতে লাগলো, সেই দুর্ঘটনায় আরিয়ান মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে যায়, কিন্তু জ্ঞান ফেরার পর ও যে সত্যিটা জানতে পারে তা ওকে তিলে তিলে শেষ করে দেয়। ওই গাড়িতে একটা সুখী পরিবার ছিল, স্বামী, স্ত্রী আর তাদের মাত্র 6 বছরের একটা ফুটফুটে বাচ্চা। ড্রাইভার আরিয়ানকে বাঁচাতে গিয়ে নিজের পুরো পরিবার সহ মারা যায়। আরিয়ান নিজেকে খুনি ভাবতে শুরু করে। ওর মনে গেঁথে যায় যে ও মায়াবী মেয়েটাকে খুঁজতে গিয়েই ও 3টা প্রাণ কেড়ে নিয়েছে। টিনার গায়ের লোম খাড়া হয়ে উঠল। মিতু আরও যোগ করলো, এরপর আরিয়ান মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে। ওকে দিনের পর দিন অন্ধকার ঘরে বন্দি করে রাখা হয়। ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখতে হতো। দীর্ঘ চিকিৎসার পর ও সুস্থ হয় ঠিকই, কিন্তু ওর ভেতরে এক গভীর অপরাধবোধ বাস করতে শুরু করে। তবে আশ্চর্যের বিষয় হলো, তোমাকে বিয়ের পর থেকে ওর সেই পুরনো পাগলামিগুলো আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। হয়তো তোমাকে দেখলে বা তোর কোনো কথায় ওর সেই পুরনো স্মৃতির ক্ষতগুলো দগদগে হয়ে ওঠে। টিনা এবার পাথরের মতো নিশ্চল হয়ে গেল। তার চোখের সামনে ভেসে উঠল আজ সকালে দেখা সেই লাল বক্স আর আরিয়ানের রক্তবর্ণ চোখের চাহনি। সে মনে মনে বিড়বিড় করে বলল, এই কারণেই কি আরিয়ান ওই কাল্পনিক মেয়েটার কথা শুনলে হিতে জ্ঞান হারিয়ে ফেলে? তবে কি ওই লাল বাক্সটাতে সেই দুর্ঘটনার কোনো স্মৃতি বা ওই মেয়েটার কোনো চিহ্ন লুকিয়ে আছে? বাতাসে গোধূলি সেই লাল আভা যেন ম্লান হয়ে এলো। টিনা এবার আরিয়ানের প্রসঙ্গ বাদ দিয়ে মিতুর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। মিতুর চোখের দিকে তাকিয়ে খুব নরম গলায় বলল, ভাবি অনেক তো হলো, এবার কি রোহান ভাইয়ের সাথে তোমার সব রাগ অভিমান মুছে ফেলা উচিত নয়? টিনার কথা শুনে মিতুর মুখটা ম্লান হয়ে গেল। সে কোনো উত্তর না দিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মাটির দিকে তাকিয়ে রইল। 4 বছরের পাহাড়সম অভিমান কি এত সহজে এক নিমিষে ধুয়ে ফেলা যায়? ঠিক তখনই পাশে বসে থাকা নৌশি মিতুর অন্য হাতটা ধরে করুণ সুরে বলল, এবার অন্তত ভাইয়াকে মাফ করে দাও না প্লিজ। জানো,
আজ দুপুরে যখন ছাদে গেলাম তখন দেখলাম ভাইয়া একা এক কোণে বসে আকাশের দিকে তাকিয়ে আছে। একদম অসহায়ের মতো দেখাচ্ছিল তাকে। আমি যখন ভাইয়া বলে ডাকলাম তখন দেখলাম ভাইয়া তড়িঘড়ি করে নিজের চোখ মুছে নিল। আমাকে বুঝতে দিতে চায়নি যে সে কাঁদছে। নৌশির কথা শুনে মিতু চমকে উঠল। তার বুকের ভেতরটা যেন কেউ নিংড়ে ধরল। সে কাপা গলায় জিজ্ঞাসা করল, রোহান কি কাঁদছিল? নৌশি ভারী মনে ওপর নিচ মাথা নাড়ালো। মিতুর চোখের সামনে ভেসে উঠল রোহানের সেই গম্ভীর আর ব্যক্তিত্বপূর্ণ মুখটা। যে পুরুষটার একটুখানি হাসি মাখা মুখ দেখে মিতু তার জীবনের সব দুঃখ ভুলে যেত, সেই কঠোর মানুষটা আজ লোকচক্ষুর অন্তরালে চোখের জল ফেলছে। মিতু টের পেল তার নিজের বুকের ভেতরটাও ব্যথায় টনটন করে উঠছে। অভিমান নামক দেয়ালটা যেন বালুর বাঁধের মতো ভেঙে পড়তে শুরু করেছে। ভালোবাসার মানুষের চোখের জল পৃথিবীর সবচেয়ে বড় অস্ত্র, যা সবচেয়ে কঠিন হৃদয়কেও মুহূর্তে গলিয়ে দিতে পারে। সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে অনেকক্ষণ হলো। গত কয়েকদিন ধরে আরিয়ান সন্ধ্যার আগেই বাড়ি ফিরে আসছিল, কিন্তু আজ এখনও তার দেখা নেই। আরিয়ানের সাথে তৃণার বিয়ের 1 মাস পার হয়ে গিয়েছে। এই অল্প কদিনেই লোকটার প্রতি মনে মনে এক অদ্ভুত টান অনুভব করতে শুরু করেছে তৃণা। কনকনে শীতের রাত, তাই বাড়ির বড়রা সাধারণত এত রাত পর্যন্ত জেগে থাকে না। যে যার মতো তাড়াতাড়ি শুয়ে পড়েছেন। তৃণা কয়েকবার আরিয়ানের নাম্বারে ফোন করলো, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া পাওয়া গেল না। দুশ্চিন্তা বাড়তে থাকায় সে বাধ্য হয়ে শ্বশুর আহাদ মির্জাকে কল দিল। ওপাশে আহাদ মির্জার ব্যস্ত কণ্ঠ শোনা গেল। ট্রিনার মা, এত রাতে ফোন দিলে যে, কোনো প্রয়োজন? না বাবা, আসলে আপনার ছেলে এখনো বাসায় ফেরেনি তো, তাই ভাবলাম আপনাকে একটু জিজ্ঞেস করি। ওহ, আরিয়ান তো এখনো অফিসে। আমরা 3 ভাই অফিসের বাইরে একটা জরুরি কাজে এসেছি। ও ওখানেই আছে হয়তো। ট্রিনা আর কোনো প্রশ্ন না বাড়িয়ে ফোনটা রেখে দিল, কিন্তু তার মন মানল না। বুকের ভেতর কেমন জানি একটা অস্থিরতা কাজ করছে। শেষমেশে সাহসে ভর করে সে একাই বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। ড্রাইভার কোয়ার্টারে থাকে, তাকে ডেকে গাড়ি বের করতে বলল ট্রিনা। কাজের চাপে আরিয়ানের মাঝে মাঝে দেরি করে ফেরে, এটা নতুন কিছু নয়, কিন্তু আজ ট্রিনার মনে তীব্র জেদ আর প্রবল ইচ্ছা জাগলো সে নিজে গিয়ে দেখবে আরিয়ান কি করছে। কুয়াশা ভেজা শীতল রাস্তা মারিয়ে গাড়ি ছুটে চলল আরিয়ানের অফিসের দিকে। আরিয়ান নিজের ডেস্কে বসে গভীর মনোযোগে ল্যাপটপে কাজ করছিল। নিস্তব্ধ অফিসে কিবোর্ডের খুটখাট শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ দরজায় কারো পদশব্দ পেয়ে আরিয়ান মাথা তুলে তাকাতেই তার কপালে বিরক্তির ভাঁজ পড়ল। মীরা আসছে, পা টলছে, অবিন্যস্ত চুলে এক অদ্ভুত চপলতা। হাঁটুর উপর পর্যন্ত পরা ছোট পোশাকে সে আরিয়ানের টেবিলের সামনে এসে দাঁড়ালো। মীরা নেশাত গলায় জড়িয়ে জড়িয়ে বলল, বেবি, এত রাত পর্যন্ত কাজ করছো? চলো না আজ আমাদের বাসায়। পাপা বাড়িতে নেই, পুরো বাড়ি খালি। আরিয়ান রাগে চোখ বড় বড় করে তাকালো। মীরার চোখের চাহনি আর কথা বলার ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে সে কোনো ক্লাব বা পার্টি থেকে নেশা করে সোজা এখানে এসেছে। আরিয়ান দাঁতে দাঁত চেপে প্রশ্ন করল, নেশা করেছ? মীরা একটা বাঁকা হাসি দিয়ে বলল, একটু। তা তো দেখতেই পাচ্ছে। সামান্য করেছ নাকি অনেক বেশি, সেটা বড় কথা নয়। এখানে তোমার কোনো কাজ নেই, এখনই বাড়ি যাও। আরিয়ান কঠোর স্বরে নির্দেশ দিল, কিন্তু মীরা যেন আজ অন্য কিছু ঠিক করে এসেছে। সে টেবিল ঘুরে আরিয়ানের দিকে এগুতে এগুতে বলল, বাড়ি তো যাবই জান, কিন্তু তুমি চলো আমার সাথে। আজ রাতটা না হয় শুধু তোমার আর আমার হবে, তোমার আর আমারই হবে। মীরাকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে আরিয়ান সাথে সাথে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সে কয়েক কদম পিছিয়ে গিয়ে হাত বাড়িয়ে হুঁশিয়ারি দিয়ে বলল, খবরদার আমাকে স্পর্শ করার চেষ্টা করবে না, এর পরিণতি কিন্তু খুব খারাপ হবে মীরা। মীরা এবার খিলখিল করে হেসে উঠল। সে হাসিতে এক অদ্ভুত উন্মাদনা। সে ব্যাকুল গলায় বলল, আই রিয়েলি লাভ ইউ আরিয়ান, তুমি কেন বুঝতে চাও না? কথাটা শেষ করে আরিয়ান কিছু বুঝে ওঠার আগে মীরা দ্রুত গতিতে এসে তাকে জাপটে ধরল। আরিয়ানের আকস্মিকতায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। রাগে আর ঘৃণায় তার সারা শরীর রিরি করে উঠল। সে সজোরে চিৎকার করে উঠল, ছাড়ো বলছি, আমাকে ছাড়ো মীরা। ঠিক সেই মুহূর্তে অফিসের দরজায় এসে দাঁড়ালো ট্রিনা। ভেতরে আরিয়ানকে অন্য একটা মেয়ের আলিঙ্গনে আবদ্ধ দেখে ট্রিনা যেন পাথর হয়ে গেল। তার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে। আরিয়ান মীরাকে সর্বশক্তিতে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, কিন্তু মীরার যেন আজ কোনো হুঁশ নেই। নেশার ঘরে সে আবারও টলতে টলতে আরিয়ানের দিকে এগুতে চাইল। ঠিক তখনই মীরা অনুভব করলো তার কাঁধে কারোর হিমশীতল স্পর্শ। বিরক্ত হয়ে মীরা পেছনে ফিরে তাকালো আর কর্কশ গলায় চেঁচিয়ে উঠল, কে রে? কথাটা শেষ করার আগেই ঠাস করে এক প্রচণ্ড চড় এসে পড়ল মীরার গালে।
চরের শব্দে পুরো নিস্তব্ধ কেবিন যেন কেঁপে উঠল। আরিয়ান স্তম্ভিত হয়ে তাকিয়ে আছে। তার দু চোখে তখন আগুনের ফুলকি। রাগে পুরো শরীর থরথর করে কাঁপছে। ট্রিনা কেমন রণচণ্ডী মূর্তিতে দেখে আরিয়ানের অবাক হওয়ার কথা থাকলেও তার মনের কোণে কেন জানি একচিলতে হাসির রেখা ফুটে উঠল। মীরা নিজের গাল চেপে ধরে রাগে চিৎকার করে উঠল। হাউ ডিয়ার ইউ! সে পাল্টা হাত তুলতে গেলে ট্রিনা এক ঝটকায় তা প্রতিহত করলো এবং সময় নষ্ট না করে অন্য গালে আরও জোরালো একটা চর বসিয়ে দিল। এরপর বিদ্যুৎ বেগে মীরার হাত মুচড়ে পিঠের সাথে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, এই বেলাজ মেয়েগুলোকে দেখলে আমার মাথা এমনিতেই গরম হয়ে যায়। হাত বাড়াচ্ছিস তো তাও আবার আমার স্বামীর দিকে। এত সাহস পেলি কোথায়? আরিয়ান ট্রিনার এই রূপ দেখে রীতিমতো অবাক। সে ট্রিনার সাহসে উৎসাহ দিয়ে আড়াল থেকে বলে উঠল, একদম ঠিক করেছো, আরো দাও, চুত মতো মারো, আরো কয়েকটা লাগিয়ে দাও। ট্রিনা এবার মীরাকে ঝাড়া দিয়ে ছেড়ে দিল এবং তীক্ষ্ণ দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ানকে উদ্দেশ্য করে দেওয়া সেই অগ্নিদৃষ্টি দেখে আরিয়ানের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। ট্রিনা তার শাড়ির আঁচলটা কোমরে ভালো করে গুজে নিয়ে আরিয়ানের দিকে আঙ্গুল উঁচিয়ে গর্জে উঠল, আপনি বা কি? হ্যাঁ, আমার বেলায় তো যত সব রাগী সাহেবের ভাব দেখান, আর এখন দেখছি একেবারে ভেজা বেড়াল হয়ে দাঁড়িয়ে আছেন। একটা নেশাখোর মেয়েকে সামলাতে পারছেন না, ধমক দিয়ে বের করে দিতে পারলেন না? আরিয়ান এবার বেশ অপ্রস্তুত বোধ করলো। সে মাথা নিচু করে খুব মিনমিন করে বলল, আরে আমি তো ধাক্কা দিয়েছিলাম, তবুও ও তো শুনছিল না। ট্রিনা আর আরিয়ানের আত্মপক্ষর সমর্থন শুনতে চাইল না। সে আবারও মীরার দিকে এগিয়ে গেল। মীরা তখন নেশার ঘরে কোনো মতে একটা চেয়ারে হেলান দিয়ে বসে চোখ বন্ধ করে বিড়বিড় করছে। আই উইল কিল ইউ, আই উইল। তার অসংলগ্ন কথার বাকিটা আর পরিষ্কার বোঝা যাচ্ছিল না। মীরাকে একা ওই অবস্থায় অফিসে ফেলে আসা সম্ভব ছিল না, তাই অনিচ্ছা সত্ত্বেও ড্রাইভারকে দিয়ে তাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসতে হলো। মীরাদের বাড়ি থেকে নিজেদের গন্তব্যে ফেরার পথে ট্রিনা একটা শব্দ উচ্চারণ করেনি। পুরোটা রাস্তা সে মেঘাচ্ছন্ন আকাশের মতো মুখ ভার করে জানলার দিকে তাকিয়ে বসেছিল। আরিয়ান আর চোখে ট্রিনার সেই অভিমানী মুখটা দেখছিল আর মনে মনে বারবার হাসছিল। বাড়ি ফিরতে আরিয়ান কৌতুক ভরা কণ্ঠে জিজ্ঞাসা করল, কি ব্যাপার শ্যামলিনী, এত খেপে যাওয়ার কারণটা কি শুনি? ট্রিনা আরিয়ানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ঝাঁঝালো গলায় বলল, আমার এসব বেলাজ মেয়েদের দেখলে মাথা গরম হয়ে যায় তাই। আরিয়ান এবার উচ্চস্বরে হেসে উঠল। ট্রিনার খুব কাছে এসে দাঁড়ালো সে। তারপর চোখের দিকে তাকিয়ে নিচু স্বরে বলল, নাকি আমাকে মীরা ঢলে পড়েছিল বলে তুমি প্রচন্ড জেলাস ফিল করছিলে? আরিয়ানকে এভাবে হঠাৎ কাছে আসতে দেখে ট্রিনা থতমত খেয়ে গেল। সে কোনো পাল্টা যুক্তি খুঁজে পেল না, শুধু নিষ্পলক চেয়ে রইল। আরিয়ান আর কথা না বাড়িয়ে তার শরীরের কোটটা খুলে বিছানায় রাখলো এবং ফ্রেশ হওয়ার জন্যে ওয়াশরুমে ঢুকে গেল। ট্রিনা নিজের ঠোঁটের কোণে একটা লাজুক হাসি চেপে আরিয়ানের কোটটা হাতে নিল। গুছিয়ে আলমারিতে রাখতে গিয়ে সে এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। কি এক অজানা আবেশে সে কোটটা নিজের নাকের কাছে নিয়ে চোখ বন্ধ করে এক দীর্ঘ নিঃশ্বাস নিল। আরিয়ানের শরীরে সেই অদ্ভুত পুরুষালী ঘ্রাণ আর পারফিউমের সুবাস তার স্নায়ুকে যেন অবশ করে দিচ্ছে। এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে তার মনে। সে আলতো করে কোটটা নিজের বুকের সাথে চেপে ধরল। এভাবেই বেশ কিছুক্ষণ ঘোর লাগা আচ্ছন্নতায় কাটল তার। হঠাৎ ওয়াশরুমের জলের শব্দে ট্রিনার হুঁশ ফিরল। সে নিজেই নিজের কর্মকাণ্ডের উপর চরম লজ্জিত বোধ করল। পরক্ষণে তার মনে মৃত্যুর বলা সেই অতীতটা বিষাদের মতো ছেয়ে ফেলল। সে নিজেকে নিজে সতর্ক করে বিড়বিড় করল, মায়ার এই মরিচিকায় পা মারানো আমার বড্ড ভুল হবে। রাগী সাহেবের এই সাজানো জীবন, এই জীবন থেকে আমাকে একদিন বিদায় নিতেই হবে। তার স্মৃতির আকাশে আজও সেই অচেনা মানবী মেয়েটা ধ্রুবতারা হয়ে জ্বলে, আর আমি তো সেখানে কেবল এক ক্ষণস্থায়ী মেঘের ছায়া মাত্র। মিতু নিজের রুমে ফিরে দেখল রোহান সেখানে নেই। গত দুদিন ধরে সে রোহানকে আপ্রাণ অবহেলা করে গেছে, কিন্তু আজ কেন জানি মনটা বড্ড কুগাইছে। সারা বাড়ি খুঁজেও যখন রোহানের দেখা মিলল না, তখন মিতুর মনে সুপ্ত থাকা মায়াটা হঠাৎ মাথা চারা দিয়ে উঠল। গায়ের চাদরটা টেনে নিয়ে সে ধীর পায়ে সিঁড়ি বেয়ে ছাদের দিকে পা বাড়ালো। ছাদের দরজায় এসে দাঁড়াতেই মিতুর চোখে পড়ল হালকা আলোয় রোহানের ছায়া। এই হাড় কাঁপানো শীতেও মানুষটা কেবল একটা পাতলা শার্ট পরে রেলিং ধরে শূন্য দৃষ্টিতে দাঁড়িয়ে আছে। মিতু নিঃশব্দে গিয়ে রোহানের পাশে দাঁড়ালো। পাশে কাউকে অনুভব করতে রোহান কিঞ্চিত কেঁপে উঠল। মিতুকে দেখে তার চোখে মুখে রাজ্যের দুশ্চিন্তা ভর করল। সে অস্থির হয়ে বলে উঠল, মিতু, তুমি এখানে কেন আসলে? কুয়াশায় তোমার শরীর আরো খারাপ করবে তো। যাও, এখনই নিচে চলে যাও। রোহানের এই আকুলতা দেখে মিতুর ওষ্টা ধরে এক চিলতে ম্লান হাসি ফুটে উঠল।
সে খুব শান্ত স্বরে জিজ্ঞাসা করে, তুমি নিজে কেন এখানে দাঁড়িয়ে আছো? এই ঘন কুয়াশা আর হাড় কাঁপানো ঠান্ডায় তোমার কষ্ট হচ্ছে না? রোহান এবার ম্লান হেসে আকাশের দিকে তাকালো। তার কণ্ঠে ঝরে পড়ল এক সমুদ্র বিষাদ। ঠান্ডা? না, আমি তো একটু ঠান্ডা লাগছে না। যেখানে আমার পুরো দুনিয়াটাই আমার উপর প্রচন্ড অভিমান করে মুখ ফিরিয়ে আছে, সেখানে এই শীতের চেয়েও বড় অস্বস্তি আর কি হতে পারে? রোহানের কণ্ঠস্বর কাঁপছে। মিতু পলকহীন চোখে রোহানের দিকে তাকিয়ে রইল। রোহান আবারও বলতে শুরু করলো, আমি সিদ্ধান্ত নিয়েছি, আবারও ইংল্যান্ডে ফিরে যাব। কথাটা কানে যেতেই মিতু চমকে উঠল। বুকের ভেতরটা যেন মুহূর্তে হাহাকার করে উঠল। রোহান হতাশা ভরা কণ্ঠে বলতে লাগলো, আমি চলে গেলে হয়তো তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিবে, তাই না? দিয়ে দিও, তারপর ভালো কোনো মানুষকে খুঁজে নিও তুমি। আর সাবধান, আমার মতো কোনো খারাপ মানুষের পাল্লায় যেন আর না পড়ো। মিতু আর নিজেকে সংযত রাখতে পারল না। সে কয়েক কদম এগিয়ে একদম রোহানের বুকের কাছে গিয়ে দাঁড়ালো। রোহানের চোখে চোখ রেখে তীব্র ভালোবাসায় বলে উঠল, কিন্তু আমার যে খারাপ মানুষটাকেই চাই রোহান। আমি যে কেবল আমার সেই হারানো প্রেমিক পুরুষটাকেই ফিরে পেতে চাই। রোহান যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। তার বিস্ময় কাটানোর আগেই মিতু শক্ত করে তাকে জড়িয়ে ধরল। রোহানের বুকে মাথা রেখে আবেগী কণ্ঠে বলল, আমি সারা জীবন এইভাবেই তোমার বুকে মাথা রেখে তা কাটাতে চাই। আমাকে আর একা করে কোথাও যেও না। রোহানের বিষণ্ণ মুখে এক অপার্থিব সুখের হাসি ফুটে উঠল। সে মিতুকে দুহাতে আগলে নিয়ে নিবিড়ভাবে জড়িয়ে ধরল। তার কানে ফিসফিস করে বলল, আমি তোমাকে সারা জীবন এইভাবে আগলে রাখতে চাই নীলাঞ্জনা, ঠিক যেমন করে এই শীতের গভীর রাত কুয়াশাকে পরম মায়ায় আলিঙ্গন করে জড়িয়ে রাখে। সকালের খাবার বানাতে রান্নাঘরে সকলেই ব্যস্ত। যে যার মতো কাজ সামলাচ্ছে। মিতু রুটি সেঁকছে আর টিনা চার কফি বানাচ্ছে। দুই জায়ের মধ্যে হালকা গল্প চলছে আর সেই সাথে চলছে হাতের কাজ। মিতুর মুখে আজ ভোরে শিশিরের মতো এক চিলতে হাসি লেগেই আছে। টিনা কিছুক্ষণ মিতুর দিকে তাকিয়ে থেকে হেসে দিয়ে বলল, ভাবি, আজ কি এমন হলো যে মুখ থেকে হাসি একদম সরছেই না? টিনার প্রশ্নে মিতু কেমন যেন লজ্জা পেয়ে গেল। সে উত্তর না দিয়ে রুটি উল্টানোতে মন দিল। টিনা আবারও একটু ঝুঁকে জিজ্ঞাসা করলো, ভাইয়ার সাথে রাগ অভিমান সব কমে গেছে তাহলে? মিতু এবার আর লুকাতে পারল না। লাজুক এসে মাথা উপর নিচে নেড়ে সায় দিল, যার অর্থ হ্যাঁ, সব ঠিক হয়ে গেছে। টিনা নিজেও মনে মনে খুশি হয়ে মুচকি হাসলো। এরই মাঝে রান্নাঘরে এসে উপস্থিত হলো নৌশি। সচরাচর নৌশি এত সকালে ঘুম থেকে উঠে না, কিন্তু আজ কোচিং আছে বলে তৈরি হয়ে চলে এসেছে। টিনা ওকে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এত সকালে নওশি, রেডি হয়ে কোথায় যাচ্ছ? নৌশি মুখ কিছুটা ভার করে বলল, বৌমনি, দুনিয়া যারা পড়াশোনা করে এদের জন্য শান্তি হারাম। দেখো না, এত সকালে এই ঘন কুয়াশার মাঝে কোচিং এ যেতে হচ্ছে। নৌশির কথা শুনে মিতু আর টিনা দুজনাই হেসে ফেলল। হাসাহাসির মাঝে নৌশির নজর হঠাৎ মিতুর গলার দিকে গেল। সেখানে ছোট ছোট লালচে দাগ, অনেকটা অ্যালার্জির মতো দেখাচ্ছে। নৌশি অবাক হয়ে মিতুর একদম কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, ভাবি, ওসব কি হয়েছে গলায়? নৌশির কথায় মিতু যেন আকাশ থেকে পড়ল। সে দ্রুত হাত দিয়ে গলার দাগগুলো লুকানোর চেষ্টা করতে লাগলো। এবার টিনাও উৎসুক হয়ে এগিয়ে আসলো। দাগগুলো দেখে সেও বেশ অবাক হয়ে একই কথা জিজ্ঞাসা করলো। মিতু কোনো উত্তর দিতে পারল না। লজ্জায় আর অস্বস্তিতে চোখ বন্ধ করে নিল। নৌশির মাথায় হঠাৎ দুষ্টু বুদ্ধি খেলে যেতেই সে টিনার দিকে তাকিয়ে চোখের ইশারা করলো। দুজনার চোখাচোখি হতেই তারা খিলখিল করে হেসে উঠল। এদিকে মিতু তখনও গলার দাগগুলো আড়াল করতে মরিয়া। ঠিক সেই মুহূর্তে রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো রোহান। মিতু রোহানের দিকে তাকিয়ে নিঃশব্দে চোখ রাঙিয়ে ওকে মনে মনে শাসাতে লাগলো। তখনই চা নেওয়ার জন্য রাহি বেগম রান্নাঘরে ঢুকলেন। সবাইকে এভাবে জটলা পাকিয়ে হাসাহাসি করতে দেখে তিনি কিছুটা অবাক হলেন, কিন্তু পরক্ষণেই তার নজর মিতুর গলার দিকে যেতে তিনি আটকে উঠলেন। আরে মিতুমা, গলায় কি হয়েছে তোমার? এসব দাগ কিসের? মিতু এবার আর পারছে না। ইচ্ছে করছে লজ্জায় মাটির ভিতর ঢুকে যেতে। সে কোনো মতে তোতলামি করে জবাব দিল, আসলে মা, হঠাৎ কেমন যেন অ্যালার্জি হয়েছে। রাহি বেগম চিন্তিত মুখে রান্নাঘর থেকে বেরোতে যাচ্ছিলেন। তখনই দরজায় রোহানকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি থমকে গেলেন। রোহান তখনও নিজের মনে মুচকি মুচকি হাসছিল, কিন্তু রাহি বেগমের নজর যখন রোহানের গলার দিকে গেল তখন তিনি যেন আকাশ থেকে পড়লেন। সেখানে ঠিক মিতুর গলার মতোই ছোট ছোট লালচে দাগ। তিনি মহাবিস্ময়ে বলে উঠলেন, তোরও অ্যালার্জি হয়েছে রোহান? দুজনের একসাথে একই জায়গায় অ্যালার্জি হলো কিভাবে? রোহান এতক্ষণ হাসছিল, কিন্তু মায়ের প্রশ্ন শুনে তার হাসি মুহূর্তে হা হয়ে গেল।
সে আমতা আমতা করে টি শার্টের কলার দিয়ে নিজের গলা ঢাকার এক ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। চারিদিকে মিতু লজ্জায় থাকতে না পেরে শাড়ির আঁচল দিয়ে পুরো মুখটাই ঢেকে ফেলেছে। নওশী আর টিনা তখন হাসতে হাসতে একে অপরের গায়ের উপর উঠিয়ে পড়ার দশা। ড্রয়িং রুমে ইকবাল মির্জা মানে রোহানের বাবা খবরের কাগজ হাতে বসেছিলেন। রাহি বেগম হন্তদন্ত হয়ে স্বামীর কাছে গিয়ে বললেন, ওগো শুনছো, রোহান আর মিতু দুজনেরই মারাত্মক অ্যালার্জি হয়েছে। তোমার কাছে কি অ্যালার্জির কোনো ট্যাবলেট আছে? মিতু আর এক মুহূর্তে সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। রোহানের দিকে একবার চরম লজ্জা রাগি চোখে তাকিয়ে সে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে দৌড়ে পালালো। ইকবাল মির্জা স্ত্রীর কথা শুনে পুরো ব্যাপারটা বুঝতে পারলেন। তিনি অস্বস্তিতে এদিক ওদিক তাকিয়ে ফিসফিস করে স্ত্রীকে বোঝানোর চেষ্টা করলেন। আহা রাহি, এবার একটু থামো তো। সবার সামনে কি শুরু করলে এসব? দিন দিন কি তোমার বুদ্ধি একদম লোপ পাচ্ছে? রাহি বেগম স্বামীর এমন বিরক্তিকর আচরণে অবাক হয়ে তার পাশে ধপ করে বসলেন। গলার স্বর চড়িয়ে বললেন, এসব কি বলছো তুমি? বুদ্ধি লোপ পেতে যাবে কেন? আমি নিজের চোখে দেখে এলাম অ্যালার্জিতে দুজনেরই গলার দিকটা একদম লাল হয়ে দাগ হয়ে গেছে। নিশ্চয়ই অ্যালার্জি হয়েছে। আর এমনিতেও তো মিতির একটা অ্যালার্জি সমস্যা আছে। ইকবাল মির্জা দীর্ঘশ্বাস ফেললেন। নিজের সরল মনা স্ত্রীকে এই বয়সে এসে অ্যালার্জির আসল রহস্য বোঝানো তার পক্ষে অসম্ভব। তিনি আর কথা না বাড়িয়ে বিরক্তি নিয়ে সোফা ছেড়ে উঠে নিজের ঘরের দিকে হাঁটা দিলেন। রাহি মির্জা একা সেখানেই বসে রইলেন আর ভাবতে লাগলেন, বাড়ির লোকগুলোর হয়েছেটা কি? ছেলে বউয়ের অসুখ দেখেও কারোর কোনো চিন্তাই নেই। আজ অনেকটা বেলা হয়ে গেছে, অথচ আরিয়ানের কোনো সারা শব্দ নেই। গতকাল রাতে সে বলছিল শরীরটা খুব একটা ভালো লাগছে না, ঘুমিয়েছিল অনেক রাত করে। ইদানিং আরিয়ানের শরীরটা প্রায় বিগড়ে যাচ্ছে। হয়তো মনের গহীনে চেপে রাখা সেই দীর্ঘদিনের মানসিক বিধ্বস্ততা তাকে ভেতরে থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। টিনা ধোয়া ওঠা কফির মগটা নিয়ে রুমে ঢুকতেই দেখলো আরিয়ান তখনও অঘরে ঘুমাচ্ছে। টিনা আলতো করে ডাকলো, শুনছেন? উঠোনে অনেক বেলা হয়েছে। কিন্তু আরিয়ান নড়ল না। টিনা মগটা পাশে টেবিলে রেখে আরিয়ানের পাশে গিয়ে বসলো। এবার সে আরিয়ানের কাঁধে হাত দিয়ে ডাকার চেষ্টা করতে চমকে উঠল। হাতের স্পর্শে মনে হলো সে কোনো এক উত্তপ্ত আগ্নেয়গিরি ছুঁয়ে ফেলেছে। হাড় কাঁপানো জ্বরে আরিয়ানের পুরো শরীর পুড়ে যাচ্ছে। টিনা কয়েক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে রইল। মানুষের শরীর এতটা উত্তপ্ত হতে পারে? সে নিজের দুশ্চিন্তা সামলাতে না পেরে আরিয়ানের কপালে হাত রাখলো। জ্বর এতটাই তীব্র যে তার নিজের হাতটা পর্যন্ত গরমে শিউরে উঠছে। টিনা দিশেহারা হয়ে রুম থেকে বেরোতে চাইল কাউকে ডাকার জন্যে, কিন্তু সে এক পা বাড়ানোর আগে একটা তপ্ত হাতের শক্ত বাঁধন অনুভব করলো। আরিয়ান জ্বরের ঘোরেই টিনার হাতটা নিজের দুই হাতের মুঠোয় শক্ত করে জড়িয়ে ধরল। তার বন্ধ চোখ দুটো কাঁপছে, মুখ দিয়ে অস্ফুট কিছু কথা বেরিয়ে আসছে। সে টিনার হাতটা নিজের গালের কাছে টেনে নিয়ে অত্যন্ত করুণ আর কাতর স্বরে বিড়বিড় করে বলছে, যেও না প্লিজ, আমাকে ছেড়ে যেও না। আরিয়ানের সে কম্পিত স্বর আর হাতের স্পর্শে টিনার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। এই সেই রাগী মানুষটা যে বাইরের দুনিয়ার কাছে এক দুর্ভেদ্য পাহাড়ের মতো অটল, অথচ জ্বরের ঘোরে সে আজ এক অবুঝ শিশুর মতো অসহায়। টিনার বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে উঠল। আরিয়ানের প্রতি এতদিনকার সেই চাপা অভিমান মুহূর্তে জল হয়ে গেল। সে বিছানার এক কোণে বসে অন্য হাত দিয়ে আরিয়ানের কপাল থেকে অবাধ্য চুলগুলো সরিয়ে দিল। টিনা অনুভব করলো টিনার ঘর থেকে বের হতে পারল না। আরিয়ানের হাতের বাঁধন আলগা করার সাধ্য তার নেই। সে নিচু হয়ে আরিয়ানের কপালে হাত রেখে অত্যন্ত কোমল স্বরে বলল, কোথাও যাব না আমি, এই তো আমি আপনার পাশেই আছি। আরিয়ানের কণ্ঠস্বরটা এতটাই অসহায় শোনালো যে টিনার বুকের ভেতরটা হাহাকার করে উঠল। সে আরিয়ানের কপালে মুখে হাত দিয়ে অনুভব করলো জ্বরের সেই প্রচণ্ড দাপট। আরিয়ানকে একটু শান্তি দেওয়ার আশায় টিনা তার মাথার কাছে বসলো। নিজের হাঁটু ভাঁজ করে খুব যত্ন নিয়ে সে আরিয়ানের মাথায় আঙ্গুল বুলাতে লাগলো। হঠাৎ করে আরিয়ান পাশ ফিরে এক ঝটকায় টিনাকে জড়িয়ে ধরল। জ্বরের ঘোরে সে তখন নিজের নিয়ন্ত্রণে নেই। কাঁপতে থাকা স্বরে সে আর্তনাদ করে উঠল, আমি মারিনি, বাঁচাও ওদের, প্লিজ ওদের বাঁচাও। আরিয়ানের পুরো শরীর তখন থরথর করে কাঁপছে। তার অবয়বে ফুটে উঠেছে এক বীভৎস আতঙ্কের ছাপ। চীনা কোনো উপায়ন্তর না দেখে আরিয়ানকে আগলে ধরল, তাকে শান্ত করার চেষ্টা করলো। কিন্তু আরিয়ান তখন ছোট বাচ্চাদের মতো টিনাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। টিনা বুঝতে পারছে না সে এখন কি করবে। ঘর থেকে বেরিয়ে কাউকে ডাকার মতো পরিস্থিতিও নেই। আরিয়ান তাকে এমনভাবে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে আছে যে ছাড়িয়ে যাওয়ারও কোনো পথ খোলা নেই। প্রথম কয়েক মুহূর্ত টিনার ভীষণ অস্বস্তি হচ্ছিল। হৃৎপিণ্ডের গতি যেন বেড়েছিল কয়েকশো গুণ। কিন্তু পরক্ষণে আরিয়ানের কান্না ভেজা সেই আকুতি দেখে তার সব অস্বস্তি উবে গেল।
সেখানে কেবল একরাশ মমতার মায়া জন্ম নিল। আরিয়ান আস্তে আস্তে তার হাতের বাঁধন শিথিল করে আনলো, তবে তপ্ত ঠোঁটে এখনো অসংলগ্ন কিছু বিড়বিড় করে চলেছে সে। টিনা স্থির দৃষ্টিতে এই কঠোর মানুষটার মুখচ্ছবির দিকে তাকিয়ে রইল। মানুষ কতটা গভীর শোক আর কষ্ট বয়ে বেড়ালে এতগুলো বছর পরেও সে বিভৎস স্মৃতি মনে করে এভাবে ভেঙে পড়তে পারে। টিনা আজ অনুভব করলো আরিয়ানের এই পাথরের মতো কঠিন ব্যক্তিত্বের আড়ালে লুকিয়ে আছে এক রক্তাক্ত অতীত। তার মনে হলো আরিয়ানের এই অসীম কষ্টের দহনের কাছে তার নিজের ছোটখাটো অভিমানগুলো বড্ড তুচ্ছ। লোকটার প্রতি এক অজানা টান টিনার চোখ দুটো আজ ভিজে এলো। নৌশি কাঁধে ব্যাগটা ঝুলিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলো। বাইরে তখন ঘন কুয়াশার চাদর বিছানো। ঘড়ির কাঁটায় বেলা 8টা বেজে গেছে, অথচ চারিপাশটা দেখে মনে হচ্ছে সবে ভোর 5টা বাজে। কুয়াশার কারণে সামনের পথটুকু ঘোলাটে দেখাচ্ছে। কিছুটা সামনে এগোতে হঠাৎ করে পথের মাঝখানে কেউ একজন কোত্থেকে লাফ দিয়ে তার সামনে চলে আসলো। নৌশি প্রচণ্ড চমকে গিয়ে কয়েক কদম পিছিয়ে গেল। ভয় কাটিয়ে সামনে নজর দিতেই দেখলো আদনান তার দিকে তাকিয়ে দাঁত বের করে খিলখিল করে হাসছে। নৌশি মুহূর্তে ভীষণ বিরক্ত হয়ে চেঁচিয়ে উঠল, বাড়িতেও একটু শান্তি দিস না, এখন বাইরেও বের হলো শান্তি দিবি না? এভাবে বাদরের মতো লাফাচ্ছিস কেন রে? আদনান হাসতে হাসতে প্রতিবাদ করলো, খবরদার, একদম বাদর বলবে না। তা এত সাত গতকাল থেকে 100 বার বলেছি যে আজ কোচিং আছে। বলেই নৌশি হনহনি হাঁটতে শুরু করলো। আদনানও নাছর বান্দার মতো নৌশির পাশাপাশি তাল মিলিয়ে হাঁটতে লাগলো। কিছুক্ষণ পর সে গম্ভীর মুখে বলল, এত সকালে এই ঘন কুয়াশার মাঝে কোচিংয়ে যাচ্ছিস? তোর ভয় করে না যদি তোকে ভূতে ধরে? নৌশি মুখ ভেঙচে বলল, হ্যাঁ, ভূতে আমাকে ধরবে। তার আগে তুই বল, এত হাড় কাঁপানো শীতের মাঝে তুই আমার সাথে সাথে কোথায় যাচ্ছিস? আদনান এবার কিছুটা চুপ হয়ে গেল। মনে মনে ভাবলো এখন কি সত্যি কথা বলা ঠিক হবে? আদনান মূলত এসেছে নৌশিকে রাস্তায় নিরাপত্তা দেওয়ার জন্য। এই ঘন কুয়াশা আর জনশূন্য রাস্তায় মেয়েটা একা যাওয়া একদম ঠিক হবে না, এই চিন্তা থেকেই আসা। কিন্তু সত্যিটা বললে নৌশি নিশ্চিত ওকে নিয়ে ব্যঙ্গ করে আকাশ কাঁপিয়ে হাসবে। তাই আদনান গলা ঝেড়ে বলল, এই তো স্বাস্থ্যের সকল সুখের মূল, সকালে একটু এক্সারসাইজ করা ভালো, তাই বেরিয়েছে। নৌশি থামলো এবং আদনানের দিকে চরম অবিশ্বাসের ভঙ্গিতে তাকালো। তারপর বাঁকা হেসে বলল, যে আদু ভাই কিনা ঠান্ডার ভয়ে 7 দিনে একদিন ঠিক মতো গোসল করে না, সে কিনা এই হাড় কাঁপানো কুয়াশায় মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। ভাই রে, তোর কথা শুনে হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছি না, বড্ড হাস্যকর। আদনান নৌশির ব্যঙ্গাত্মক কথায় মোটেও পাত্তা দিল না। সে উল্টো বেশ সিরিয়াস মুখভঙ্গি করে বলল, আরে স্যার তো ওসব। শোন নাদার বাচ্চা, আমাকে একটা দরকারি অ্যাডভাইস দে তো। নৌশি এবার অবাক হয়ে থামলো, কপালে ভাঁজ ফেলে বলল, তোর মতো আদু ভাইকে আমি অ্যাডভান্স দেব? কিসের অ্যাডভান্স শুনি? তুই যেহেতু মেয়ে, তাহলে তো মেয়েদের মনস্থ ভালো বুঝিস। কাউকে ইমপ্রেস করতে গেলে আসলে ঠিক কী কী করতে হয় বলতো? মানে কিভাবে কথা বললে বা কি করলে একটা মেয়ে ইমপ্রেস হবে? নৌশি এবার চোখ বড় বড় করে তাকালো, চরম বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করলো, আবারও কোনো মেয়েকে পটানোর চেষ্টা করছিস তুই? আদনান কলার ঝাঁকিয়ে বুক ফুলিয়ে বলল, অবশ্যই, ছেলেদের আসল কাজই তো এটা। চেষ্টা না করলে কি আর জীবন চলে? নৌশি রাগে দাঁত কিরমির করে উঠল, গজগজ করতে করতে বলল, আমি তো এটাই বুঝি না যে আমাদের বংশে এত সব ভালো ভালো মানুষের মাঝে তোর মতো এই ফালতু আদু ভাইয়ের জন্ম কি করে হলো? একদিন পর পর একটা ছেড়ে আরেকটা ধরিস, তোর লজ্জা করে না? আদনান হাত নেড়ে প্রতিবাদ জানালো, এই শোন, এরকম মিথ্যে এলিগেশন দিবি না একদম। আজ পর্যন্ত একটা মেয়েও আমি পটাতে পারিনি। কেন জানি না, কোনো মেয়ের সামনে গিয়ে কথা বলতে গেলেই আমার হাসি পায়। পটাতে পারিনি এটা বললেও ভুল হবে। প্রেম হয় কিন্তু ভালোবাসা হয় না। হাঁটতে হাঁটতে আর এই ঝগড়া চালিয়ে যেতে যেতেই তারা কোচিং এর গেটের সামনে এসে পৌঁছে গেল। নৌশির আগে ফুসতে ফুসতে আদনানের দিকে তাকিয়ে বলল, শোন, তোর কোনো অ্যাডভান্স লাগবে না। তুই সোজা গিয়ে পুকুরের জলে ঝাঁপ দে। দেখবি যার জন্য ঝাঁপ দিবি সেই মেয়েটা পাড়ে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলবে, ওরে আল্লাহ গো, এই বোকা ছেলেটা আমাকে ভালোবেসে পানিতে ঝাঁপ দিয়ে ঠান্ডায় মারা গেল। এর চেয়ে ভালো ইমপ্রেস করার উপায় আর নেই। বলেই নৌশি আর এক মুহূর্ত দাঁড়ালো না, গটগট করে কোচিং এর ভিতর ঢুকে গেল। আদনান কিছুক্ষণ হাঁ করে সেই দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করলো, মেয়েটা কি আসলেও আমাকে মরতে বলল নাকি আইডিয়া দিল?
ডাক্তার এসে আরিয়ানকে দেখে গেছেন। জ্বর প্রায় 104 ডিগ্রির কাছাকাছি ছিল, যা দুপুরের দিকে কিছুটা কমেছে। এতক্ষণ বাড়ির সবাই আরিয়ানের ঘরের আশেপাশে ভিড় করেছিল। যৌথ পরিবারের এই এক সৌন্দর্য। কারো সামান্য অসুখ হলেও বাকিদের মুখে অন্ন রোচে না। দুশ্চিন্তায় সকলেই অস্থির হয়ে পড়েন। মাইমুনা বেগমও এসেছিলেন, কিন্তু কোমরের ব্যথার কারণে বেশিক্ষণ বসে থাকতে না পেরে শুতে গেছেন। সবাই চলে যাওয়ার পর ট্রিনা পরম মমতায় আরিয়ানের সেবা করছে। গরম পানিতে কাপড় চুপিয়ে সে আরিয়ানের মুখ এবং হাত পাগুলো মুছে দিয়েছে। আরিয়ান এখন বিছানার পিঠে হেলান দিয়ে কপালে হাত রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে। জ্বরের ঘরে মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। ট্রিনা এক বাটি গরম স্যুপ নিয়ে ঘরে প্রবেশ করলো। ট্রিনা খাবারের বাটি হাতে ঘরে ঢুকতেই আরিয়ান নাক কুচকে চোখ মেলল। কিছুটা বিরক্তির স্বরে বলল, তোমাকে খাবার আনতে কে বলেছে? হ্যাঁ? ট্রিনা শান্ত গলায় উত্তর দিল, কেউ বলেনি, তবে আপনার এখন খাওয়া উচিত। সকাল থেকে পেটে দানা পানি কিছুই পড়েনি। এভাবে থাকলে শরীরটা আরো ভেঙে পড়বে। আরিয়ান এবার একটু শান্ত হলো। ট্রিনার একগুয়েমির সামনে এসে বেশিক্ষণ বিরক্ত থাকতে পারল না। কিছুক্ষণ পর সে বলল, ঠিক আছে, খাবো। তার আগে একটু ল্যাপটপটা দাও তো, অফিসের একটা ইম্পর্ট্যান্ট কাজ বাকি ছিল। আরিয়ান কথা শেষ করার আগে ট্রিনা চোখের ইশারায় তাকে থামিয়ে দিল। হাত থেকে বাটিটা টেবিলের উপর রেখে শক্ত গলায় বলল, কোনো ইম্পর্টেন্ট কাজ এখন চলবে না। জ্বরে শরীরটা পুড়ে যাচ্ছে আর আপনার এখনো কাজের চিন্তা। আগে স্যুপটা খেয়ে নিন, তারপর বিশ্রাম। কাজ করার জন্য বাকি জীবন পড়ে আছে তো নাকি? আরিয়ান অবাক হয়ে ট্রিনার দিকে তাকিয়ে রইল। এই প্রথম মেয়েটি তার সামনে এত অধিকার নিয়ে কথা বলছে। ট্রিনা খাবারের বাটিটা নিয়ে আরিয়ানের একদম সামনে এসে বসলো। চামচে করে কিছুটা স্যুপ তুলে খুব সাবধানে ফু দিয়ে আরিয়ানের মুখের সামনে ধরল। কিন্তু আরিয়ান তখনও একগুয়েমি করে মুখ বন্ধ করে আছে। তার এই জেদ দেখে ট্রিনা এবার একটু রাগী স্বরে, প্রায় ধমকের সুরেই বলে উঠল, হ্যাঁ করুন বলছি। হঠাৎ ট্রিনার এমন কড়া শাসন দেখে আরিয়ান ভ্যাবাচাকা খেয়ে গেল এবং বাধ্য ছেলের মতো সাথে সাথে খাবারটুকু মুখে পুরে নিল। আরিয়ানের এমন ভয়ার্ত আর অপ্রস্তুত কাণ্ড দেখে ট্রিনা নিজের হাসিটা কোনো মতে চেপে রাখলো। আরিয়ান খাবারটা গিলে নিয়ে ধীর আর ক্লান্ত কণ্ঠে বলল, এসব কেন করছো ট্রিনা? এরকম অতিরিক্ত আতিথ্যতা আমার একদম পছন্দ না। ট্রিনা তার কথার কোনো উত্তর দিল না। মগ্ন হয়ে পুরো স্যুপটা খাইয়ে দিল। এরপর একটা নরম টাওয়েল দিয়ে খুব যত্ন করে আরিয়ানের মুখটা মুছে দিল। কাজ শেষ করে সে আরিয়ানের একদম কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আর মাত্র কয়েকটা দিন একটু সহ্য করে নিন রাকি সাহেব, তারপর আর আপনাকে বিরক্ত হতে হবে না। আমি তো চলেই যাব। কথাটা শুনে আরিয়ানের বুকটা যেন হঠাৎ ধক করে উঠল। সে পলক্ষীন দৃষ্টিতে ট্রিনার দিকে তাকিয়ে রইল। আজ আরিয়ান মনে মনে স্বীকার করতে বাধ্য হলো, এই মেয়েটার চোখের মায়ে আলাদা এক মোহ আছে, যা দিন দিন তাকে আচ্ছন্ন করে ফেলছে। সেই মোহের ঘোরে আরিয়ান হঠাৎ অবচেতন মনে বলে উঠল, তুমি বড় সুন্দর শ্যামলিনী। ট্রিনার হাত জোড়া থমকে গেল। সে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। বিস্ময়ে ভরা চোখে তাকিয়ে জিজ্ঞাসা করল, কি? আরিয়ান নিজের কথা শুনে নিজেই চমকে উঠল। ভীষণ থতমত খেয়ে অপ্রস্তুত ভঙ্গিতে এদিক ওদিক তাকিয়ে চোখ ঘুরিয়ে বলল, না মানে বলছি, সবকিছুর জন্য ধন্যবাদ। আরিয়ানের এই অপ্রস্তুত অবস্থা দেখে ট্রিনা খিলখিল করে হেসে উঠল। সেই হাসিতে ঘরটা যেন উজ্জ্বল হয়ে উঠল। হাসি থামিয়ে সে খুব শান্ত গলায় বলল, আমরা মানুষরা বড় অদ্ভুত, তাই না? নিজেদের গহীনে পুষে রাখা সহস্র অনুভূতির কথা স্বীকার করতেও আমরা কঠিন কুণ্ঠা বোধ করি। আমরা আমাদের শব্দরা অভিমানে ঠোঁটের কোণে এসে থমকে দাঁড়ায়, অথচ দিন শেষে আমরা মূলত এই অব্যক্ত ভালোবাসার অনুভূতির রেশটুকু সম্বল করেই তো নিজেদের বাঁচিয়ে রাখি। প্রতিদিনের সেই পরিচিত মোড়টিতে নির্জন আর্য দাঁড়িয়ে আছে। নির্জনতা আর মিষ্টি রোদে মাখামাখি এই রাস্তায় নুসরাতকে আসতে দেখে সে কয়েক পা এগিয়ে গেল। আশ্চর্যের বিষয় হলো, আজ নুসরাতের চোখে মুখে কোনো বিরক্তির রেশ নেই, বরং নির্জনকে দেখে তার অজান্তেই ঠোঁটের কোনো এক চিলতে চিকন হাসি ফুটে উঠল। নির্জন অভ্যাসবশত নুসরাতের সামনে কিছুটা ঝুঁকে দুই হাত পেছনের দিকে বেঁধে লাজুক ভঙ্গিতে বলল, কেমন আছেন চশমালি ম্যাডাম? নুসরাত মুচকি হেসে চশমার ফ্রেমটা নাকে ঠিক করে নিয়ে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।